দেখো আজকের আমরা ফার্স্ট টপিক স্টার্ট করছি রেগুলেশন অফ স্টার্টআপ ইকোসিস্টেম। স্টার্টআপ, ঠিক আছে, আর রেগুলেশন টার্ম দুটো আগে ভালো করে বুঝবো। স্টার্টআপ মানে হচ্ছে যে কোনো বিজনেস, যখন এখন দেখবে যে তোমার নতুন নতুন বিজনেস যে স্টার্টগুলো হয় না, স্পেশালি যেমন ধরো এই আনএকাডেমির মতো কোচিংগুলো বা টুকটাক যে কোনো অফিসিয়াল যেগুলো রয়েছে, এখন অনলাইন প্ল্যাটফর্ম এসছে। সো এই ধরনের যে কোনো বিজনেস বা অন্টারপ্রেনিয়ারশিপকে স্টার্টআপ বলা হয়। স্টার্টআপ কখন হয়? যখন এটা ছোটোখাটো লেভেলে হয়, পুরোপুরি বিজনেস লেভেলে হয় না, প্লাস হচ্ছে হিউম্যান এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টিও যুক্ত থাকে। যেমন ধরো কোচিংটাও এক কাইন্ড অফ স্টার্টআপের মধ্যেই ধরতে পারো। রেগুলেশন মানে হচ্ছে কন্ট্রোল করা। সো স্টার্টআপ তৈরি হওয়ার জন্য কীরকম ইন্ডিয়াতে সিচুয়েশন রয়েছে তার উপরে আর কি এটা দেওয়া হয়েছে। দেখো রিসেন্টলি কেন বলা হয়েছে, এক্সপার্ট যারা রয়েছে তারা বলছে কি যে এই স্টার্টআপগুলো তারা মেনলি স্পেশালি পয়েন্ট আউট করেছে সেলফ রেগুলেশনটা প্রয়োজন। কিসের জন্য? স্টার্টআপের জন্য। সরকারের অত বেশি ইন্টারফেয়ার না করে তাদের নিজেদের ওপর ছেড়ে দেওয়া উচিত, নিজেদেরকে সেলফ রেগুলেট করার জন্য। এবার ইন্ডিয়া স্টার্টআপ ইকোসিস্টেম সম্পর্কে এখানে কিছু ইনফরমেশনস দিয়েছে যেগুলো তোমরা মেন্স অ্যান্সার রাইটিংয়ে কাজে লাগাতে পারো। যেমন দেখো, স্টার্টআপ কোনটাকে বলা হয়ে থাকে? যখন একটা কোম্পানি ইনিশিয়াল স্টেজে থাকে অপারেশনের, মানে সবে স্টার্ট করেছে, যখন জিনিসটা অনেকটা ছোট লেভেলে থাকে, ঠিক আছে, তখন সেটাকে স্টার্টআপ বলা হয়। যখন কোনো কিছু প্রথম স্টার্ট হয়, ইনিশিয়াল মানে ফার্স্ট স্টেজ, এবং একটা আইডিয়া থাকে এবং ইনোভেশন থাকে, রিস্ক থাকে যে সেটা সাকসেসফুল হবে কি হবে না এটা কনফার্ম নয়, ঠিক আছে, এবং সেটা ফুলফিল করার একটা স্পিরিট বা অদম্য জেদ থাকে, তো তখনই সেটাকে আমরা স্টার্টআপ বলে থাকি। এইবার ইন্ডিয়াতে কী কী স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে দেখো, এগুলো একটু ডেটা ওরিয়েন্টেড, তোমাদের মেন্স অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। যেমন ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট হচ্ছে ইন্ডিয়ার স্টার্টআপ ইকোসিস্টেম। 80,000-এর বেশি DPIIT রেকগনাইজ করেছে স্টার্টআপকে, যার ভেতর 100+ রয়েছে ইউনিকর্ন। তোমাদের সবথেকে ভালো একটা এক্সাম্পল হচ্ছে ইউনিকর্নের, যেটা আশা করি সমস্ত ইউপিএসসি অ্যাসপিরেন্টরাই চেনো, সেটা হচ্ছে PW, ফিজিক্সওয়ালা কিন্তু ইউনিকর্নের মধ্যে পড়ে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো স্টার্ট করেছিল যখন, তখন স্টার্টআপ ছিল, বাট আস্তে আস্তে কী হয়েছে, টার্নওভার বেড়ে সেটা কিন্তু এখন ইউনিকর্নের মধ্যে চলে এসেছে। সো DPIIT মানে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড, যেটা আমি আগেও অনেকবার তোমাদের মিনিস্ট্রিটা পড়িয়েছি, তো তাদের আন্ডারে 80,000 মতো তোমার হচ্ছে এরকম স্টার্টআপ রয়েছে, যার ভেতর এই স্টার্টআপের মধ্যে 100টা হচ্ছে ইউনিকর্নের তকমা পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে টেক স্টার্টআপ রয়েছে, যার ভেতর ইন্ডিয়ার কত নাম্বারে রয়েছে? সেকেন্ড ইয়েতে রয়েছে, মানে ইন্ডিয়াতে টেকনোলজিক্যাল গেজেটস বা যাবতীয় এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো মানুষ সবথেকে বেশি, মানে সেকেন্ড নাম্বারে আর কি মানুষ কিনে থাকে। মেবি হয়তো চায়নাই ফার্স্ট হবে এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া 40% হচ্ছে স্টার্টআপ যেগুলো Tier 2 এবং Tier 3 সিটিতে রয়েছে। সো সিটিরও অনেক ভাগ হয় না, Tier 1, Tier 2, Tier 3 এইভাবে করে। সো Tier 2 আর 3 যে লেভেলটা রয়েছে সেইগুলো হচ্ছে Tier 1 সিটি বলা হয়ে থাকে, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এরকম বড় সিটিগুলোকে বলা হয়। তো সেই রকমই Tier 2, Tier 3 যেগুলো একটু মাঝারি লেভেলের সিটি রয়েছে, তো সেই সিটিগুলোতেই সব থেকে বেশি দেখা যায়। আচ্ছা, ওয়াই স্টার্টআপ, এক সেকেন্ড, ওয়াই স্টার্টআপ কালচার ইজ এসেনশিয়াল। স্টার্টআপের কালচারটা কেন প্রয়োজন? আগে দেখো, এগুলো একটু ইম্পর্টেন্ট, মানে আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো খুব একটা মুখস্থ করার ব্যাপার নেই। আইডিয়াকে প্রমোট করে অবভিয়াসলি, তো তোমার মাথা থেকে একটা ইনোভেশন বেরোচ্ছে, রিসার্চ বেরোচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা কী হবে? এটা স্কিলকে ডেভেলপ করবে। আচ্ছা, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ করে, মানে হচ্ছে তুমি ধরো মাঝখানে একটা বিজনেস স্টার্ট করতে চাইছো, তোমার আগের লোককেও প্রয়োজন, তোমার পরের লোককেও প্রয়োজন। মানে কি? মানে হচ্ছে তুমি যার থেকে র মেটেরিয়াল নেবে তাকেও তোমার দরকার, আবার যাকে তুমি সেল করবে তাকেও দরকার। সো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড দুটোকেই কানেক্ট করে হচ্ছে স্টার্টআপ। আচ্ছা, ওয়েলথকে ক্রিয়েট করে, অবভিয়াসলি বিজনেস ক্রিয়েট হবে, তো যার ফলে কী হবে? বহু ছেলেমেয়ে চাকরি পাবে। যেমন ধরো আমি যদি PWর কথাই বলি, যখন স্টার্ট করেছিল হচ্ছে অলোক পান্ডে স্যার একা স্টার্ট করেছিল, ঠিক আছে। স্বাভাবিকভাবে এখন হাজার হাজার ছেলেমেয়েরা ওখানে টিচার হিসেবে পড়াচ্ছে, তো তাদের কি হয়েছে? ওয়েলথ ডেভেলপমেন্ট হয়েছে, বা তাদের হচ্ছে জব ক্রিয়েশন হয়েছে, আর জব ক্রিয়েশন হলে সম্পত্তি তৈরি হওয়া অটোমেটিক হবে। ফুলফিলমেন্ট অফ সোসাইটাল নিড, যখন দেখো এই ফ্যামিলিগুলো যখন তাদের নিডগুলোকে ফুলফিল করতে পেরেছে, তাদের বাবা মায়ের যে ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলো যখন তারা ফুলফিল করতে পারছে, তো স্বাভাবিকভাবে সামাজিক যে নিডগুলো রয়েছে সেইগুলোকে, যেমন হেলথ কেয়ার, এডুকেশন, তাদের ফ্যামিলিকে একটা অ্যাফোর্ডেবল লাইফস্টাইল দেওয়া, তো সেই জিনিসগুলো তারা দিতে পেরেছে। স্টিমুলেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, স্টিমুলেট মানে উদ্দীপিত করা বা কোনো কিছুকে রেইজ করা, বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। ডোমেস্টিক মানে গৃহালু, ইনভেস্টমেন্ট মানে নিজের দেশের মধ্যে আমরা ধরো যে ইনভেস্ট করি। যেমন ধরো এক্সাম্পল বলি, তো এই ফ্যামিলির ছেলেমেয়েরাই ধরো গাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে, তো সেগুলো কি হলো? আলটিমেটলি ইনভেস্টমেন্ট হলো, তো দেশের মধ্যে যেহেতু করছে, দ্যাট ইজ কল দি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এরপরে আসবো গভর্নমেন্ট এফোর্টস টু ডেভেলপ দিস ইকোসিস্টেম। সরকারের এই যে ইকোসিস্টেমটা রয়েছে এটা ডেভেলপ করার জন্য কী কী করতে পারে? দেখো, ফার্স্ট আসছে কিছু এখানে ইনিশিয়েটিভের নাম বলা হয়েছে, যেগুলো মোটামুটি আমরা জানি লাস্ট 2014 সাল থেকেই নাম শুনে আসছি। স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া,
স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম রয়েছে, যেটা আর্লি স্টেজ অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে থাকে, একদম বেসিক স্টার্টিংয়ের সময় এরা লোন প্রোভাইড করে। ফান্ডস ফর স্টার্ট আপ স্কিম, ফান্ডস, ঠিক আছে, ভালো করে নামটা বোঝো, ফান্ড দেবে, টাকা দেবে, ফান্ডস ফর স্টার্ট আপ তৈরি করার জন্য টাকাটা প্রয়োজন, সেই টাকাটা দিয়ে থাকবে, FFS স্কিম বলা হয়, এটা রয়েছে। গভর্নমেন্ট মার্কেট প্লেস রয়েছে, যেটাকে জ্যাম বলা হয়ে থাকে, নাম শুনে থাকবে, মাঝে মধ্যে নিউজে থাকে জ্যাম, তো এটাও অনবোর্ড করছে। এছাড়া গ্লোবাল মার্কেট অ্যাক্সেস করবে, ইন্টার গভর্নমেন্টাল অপারেশন করবে, দুই রাজ্যের মধ্যে ইন্টার গভর্নমেন্ট কোঅপারেট করবে। IPR প্রোটেকশন মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যেমন ধরো যে কোচিং বিজনেসগুলো রয়েছে, স্পেশালি যেখানে টিচাররা পড়ায়, তাদের নোট, তাদের ধরো পড়ানোর ক্লাস, এগুলো যাতে লিক না হয়ে যায়, পাইরেসি যাতে না হয়, তো সেইটা প্রপার প্রোটেকশন প্রোভাইড করবে। তো এইগুলো হচ্ছে তোমার ইনিশিয়েটিভ হিসেবে রয়েছে। এই টপিকগুলো কিন্তু পুরো মেন্স ওরিয়েন্টেড, হ্যাঁ, তো যার জন্য ভালো করে কনসেপচুয়ালি বুঝে নেবে, যেটা ডেটা ওরিয়েন্টেড হবে আমি বলে দেবো। আচ্ছা, রেগুলেশন অফ স্টার্ট আপ ইকোসিস্টেম ইন ইন্ডিয়া, কীভাবে কে রেগুলেট করে, দেখো অবভিয়াসলি এটা আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখে না, কর্পোরেট অ্যাফেয়ার্সই করবে, ঠিক আছে, কারণ এটা কি, এগুলো কর্পোরেট, তো এই যে বিজনেসগুলো এগুলো কর্পোরেট মার্কেট থেকে আসে, সো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এটাকে করে থাকে, এরাই অ্যাকচুয়ালি স্টার্ট আপের ডেফিনেশনটা দিয়েছে, যেটা কিসের আন্ডারে আসে, কোম্পানিজ অ্যাক্ট 2013 আন্ডারে আসছে। আচ্ছা, এরপরে আসছে কি ডিপার্টমেন্ট অফ প্রমোশন, যেটাকে আমরা কি বলে থাকি, DPIIT, এটার আগের নাম ছিল দীপাম, তো অনেক আগে আর কি, 2018 বা 17 ওই টাইমটাতে, মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির আন্ডারে আসে, এবং এরা কি করে, বিজনেসকে অ্যাজ আ স্টার্ট আপ হিসাবে রেকগনাইজ করে, ঠিক আছে, মানে কোন বিজনেসটা স্টার্ট আপের পার্ট হবে আর কোনটা হবে না, সেইটা কিন্তু কারা ডিসাইড করে, এই মিনিস্ট্রিটার, মানে প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এরা আর কি ডিসাইড করে থাকে। আচ্ছা, এছাড়া এটা কত বছর আগে, দেখো ট্যাক্স এক্সামশনস ফর 3 ইয়ার্স, এই রেকগনিশনটা যদি তুমি একবার পেয়ে যাও, তাহলে তোমাকে আগামী 3 বছরের জন্য ট্যাক্সের হাত থেকে এক্সাম্ট করে দেওয়া হবে, মানে তোমার ট্যাক্স দিতে হবে না। আবার 3 বছর বাদে গিয়ে আবার অ্যাসেসমেন্ট হবে, যদি তখন দেখা যায় যে না, তুমি স্টার্ট আপ থেকে অন্য হাই লেভেলে উঠে গেছো, ইউনিকর্ন লেভেলে, বিজনেস লেভেলে এইভাবে উঠে গেছো, তখন তোমাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এছাড়া সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এরা কি করে থাকে, নোটিফাই করে থাকে, তাদের যে লিস্টটা বেরোয় সেখানে স্টার্ট আপগুলোকে। RBI যে রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারাও হেল্পলাইন প্রোভাইড করে থাকে স্টার্ট আপদের জন্য, যাতে তাদেরকে কীভাবে গাইডেন্স বা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা যায়, সেই কারণে। ইস্যুস কী প্রবলেম রয়েছে, দেখো বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। ফার্স্ট আসছে ইনকর্পোরেশন, এই যে এদেরকে ইনকর্পোরেট করা হবে, সেটা করতে না প্রচুর টাইম লাগে, মানে 2 থেকে 3 মাস লেগে যায়, ভীষণ কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং প্রসেস। ইন্ডিয়াতে স্পেশালি যে কোনো কাজেরই দেখবে, আমরা যে কোনো কাজের জন্য যদি যাই, বহুত সময় লেগে যায়, 2 মাস 3 মাসের আগে কিছু হয় না। সেম কাজটাই তুমি যদি সিঙ্গাপুরে স্টার্ট আপের জন্য তুমি অ্যাপ্লাই করো, তাহলে মাত্র 2 দিনের মধ্যে হয়ে যায়। একবার দেখো কম্প্যারিজনটা, কোথায় 2 থেকে 3 মাস, কোথায় 2 দিন, ঠিক আছে। সো এটা একটু বেশি সমস্যা। আর একটা হচ্ছে কমপ্লিয়েন্স বার্ডেন, এই করো, সেই করো, হ্যান করো, ত্যান করো, লাইসেন্স লাগবে, প্রিমাইজ লাগবে, মানে এরকম প্রচুর তোমাকে কমপ্লিয়েন্স দেবে, যে এই করতে হবে, সেই করতে হবে, বাধা দেবে, ঠিক আছে, খুব স্মুথলি কিছু হয় না। সো যার জন্য স্টার্ট আপ তৈরি হওয়াতেও সমস্যা হয়, এবং ইট উইল টেক লঙ্গার টাইম। আচ্ছা, রেগুলেশন, এদেরকে তোমার প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হয়, কারণ হচ্ছে ডিসপিউট রেজলিউশন খুব একটা বেশি ভালো মতো হয় না, ফ্রিকুয়েন্ট পলিসি চেঞ্জেস হতে থাকে, যেমন ধরো সরকার বদলায়, ধরো মোদি সরকার চলছে, সো মোদি সরকারের পরে যদি ভবিষ্যতে অন্য কোনো সরকার আসে, তারা যে স্কিমগুলো এনেছে স্টার্ট আপদের জন্য, সেগুলো হয়তো বন্ধ করে দিল, বোঝা গেছে। সো এই যে প্রবলেমটা হয়, এই রেগুলেশনটার জন্য একটা ওদেরকে সমস্যা ফেস করতে হয়। ল্যাক অফ ফান্ডিং, অনেক সময় ছোট বিজনেস বলে লোকে ভরসা করতে পারে না, সো যদি তার ওপর ভরসাই করতে না পারে, তো স্বাভাবিকভাবে কী হবে, তার ফান্ডের অভাব হবে, ঠিক আছে। সো এটা একটা কারণ। এছাড়া কি বলছে, এর ফলে দেখো প্রহিবিশন দেয়, ওই যে রেইজিং ফান্ড থ্রু দ্য কনভার্টেবল নোটস, এগুলো আমি অলরেডি তোমাদের, যদিও খুব বেশি তোমরা ইন ডিটেল জানো না, কনভার্টেবল নোটস বা FDI, এগুলো টুকটাক আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের সাথে সাথে যেটুকু যা বলেছি, ইকোনমি যখন আমরা পড়বো তখন ইন ডিটেল আরও খুব ভালো করে বুঝবো। মোদ্দা কথা হচ্ছে, এদের টাকা রেইজ করতে বা লোন নিতে মার্কেট থেকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে, তো সহজেই পায় না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, IP বেশ কিছু সমস্যা ফেস করে, যেমন দেখো আইপির জন্য যখন কেউ অ্যাপ্লাই করে, ধরো আজকে আমার যে কোচিংয়ের নোটটা বার করা হয় UPSC পূজা বা আদার্স যে বই শর্ট নোট আমি পাবলিশ করি, এবার ধরো আমি চাই এই নোটটা এক্সক্লুসিভলি আমার নামেই বেরোক, তো যার জন্য আমি কি করতে পারি, ইসের কাছে, তোমার ইসের কাছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের আর কি অথরিটির কাছে গিয়ে আমি অ্যাপিল করতে পারি, যাতে এটাকে একদম রেকগনাইজ করে দেওয়া হয় যে এটা আমারই নোট এবং এটা অন্য কেউ আমার পারমিশন ছাড়া সেল বা করতে পারবে না। তো তার জন্য প্রচুর লঙ্গার টাইম লেগে যায়, বেশি সময় লেগে যায়,
যায়, যেটা মানুষের ধৈর্য থাকে না। এছাড়া ট্যাক্সেশনের একটা ইস্যু আছে, যেমন দেখো ট্রান্সফার প্রাইসিং আছে, ভ্যালুয়েশন অফ শেয়ার, ট্যাক্সেশন অফ এঞ্জেল ইনভেস্টার, এইগুলো করতে করতে না তাদের কাছে অনেকটা টাকার অ্যামাউন্ট কিন্তু ট্যাক্স রিলেটেড কমপ্লিয়েন্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, ট্রান্সফার প্রাইসিং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা, শেয়ারের ভ্যালুয়েশন করা, ধরো সে ভ্যালুয়েশন মানে কি, ধরো তখন 8 টাকা ছিল বাট এখন 7 টাকা হয়েছে, বাট এটা ওভাবে দেখবে না যে 1 টাকা লস, না, দেখবে তখন মার্কেটে অ্যাকচুয়ালি রুপি ভার্সেস ডলারের কীরকম আর কি তোমার মূল্য ছিল, তখন এই 8 টাকার মান কত ছিল, এইবার এই 7 টাকার মান কি এই 8 টাকার মানের এখনের বেশি না কম, সো এটাকে ভ্যালুয়েশন করা বলে। এছাড়া এঞ্জেল ইনভেস্টার যারা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে চায়, ঠিক আছে, তাদেরকে এঞ্জেল ইনভেস্টার বলা হয়। সো তাদেরকে খুঁজে বার করা, তো বেশ কিছু এই সমস্যাগুলো ফেস করতে হয়। ওয়ে ফরওয়ার্ড বা সলিউশন, এবার তার সলিউশন হিসেবে কী কী পেতে পারে, স্যান্ডবক্স অ্যাপ্রোচ, ঠিক আছে, এইটা এস্টাবলিশ করা মানেটা কি ভালো করে দেখো, একটা রেগুলেটরি স্যান্ডবক্স অ্যালাউ করতে হবে, যেটা কিনা কি করবে, স্টার্ট আপটাকে তোমার হচ্ছে ইনোভেটিভ প্রোডাক্টস এবং সার্ভিস যে কন্ট্রোল আর কি এনভায়রনমেন্ট রয়েছে সেইগুলো প্রোভাইড করার চেষ্টা করবে। মানে কি, মানে হচ্ছে রেগুলেশন বা কন্ট্রোলটা হবে না, এরা নিজেদেরকে সেলফ রেগুলেট করবে বা এমনভাবে জিনিসটা অ্যালাউ করবে যাতে ওর ভেতর থেকে অটোমেটিক কাজটা হয়। স্যান্ডবক্সের কাজ এরকম হয় যে স্যান্ডবক্সকে কেউ বাইরে থেকে রেগুলেট করে না, এটা অটোমেটিক কাজ করে, ঠিক আছে, সেলফ রেগুলেটেড হয়ে থাকে। আচ্ছা, এছাড়া ফিনটেক রেগুলেটরি স্যান্ডবক্স যেটা আরবিআই ক্রিয়েট করেছিল সেটাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলা আছে। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, এরপরে আসছে কি, পলিসি টু এনাবেল ফান্ডিং, তোমার বেশ কিছু পলিসি আনার কথা বলেছে যেগুলো ভীষণই কী হবে, কম্প্রিহেন্সিভ হবে এবং হচ্ছে প্রিসাইজ বিজনেস পলিসি হবে। কম্প্রিহেন্সিভ টার্মটার মানে কি, ভীষণই যেটা শর্ট থাকে, ঠিক আছে, মানে র্যান্ডাম ছড়ানো ছেটানো নয়, এটাকে কম্প্রিহেন্সিভ বলে না। কম্প্রিহেন্সিভ মানে যেটা জিস্ট আকারে শর্ট ফরম্যাটে থাকে। আর হচ্ছে প্রিসাইজ, যেটা সংক্ষিপ্ত থাকবে, মানে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা রয়েছে, যারা অ্যাকচুয়ালি ইনভেস্টার হিসেবে থাকে, দেখো আজকে একটা জিনিস ভালো করে বোঝো, বিজনেসে বুদ্ধি থাকে কারোর, আর তোমার হচ্ছে ইনভেস্ট করে কেউ। যেমন ধরো আজকে আমি যে তোমাদের ব্যাচে পড়াই, এটা এখন অবধি শুধুমাত্র প্রাইভেট ব্যাচই রয়েছে, কোনো কোচিং হয়নি বা বিজনেস হয়নি। কেন? বিকজ আমাকে কেউ ইনভেস্ট করার মতো কোনো লোক নেই, আর আমার কাছেও সেই পরিমাণ পয়সা নেই যেটা দিয়ে আমি একটা কোচিং বানিয়ে ফেলবো বা ইনভেস্ট করবো। সেটা করতে লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন হয়, ঠিক আছে। সো আমার কাছে ইনভেস্টার নেই, যার জন্য আমার কাছে প্রচুর ইনোভেটিভ আইডিয়া থাকা সত্ত্বেও আমি করে উঠতে পারছি না, ঠিক আছে। সো এইটাকে বলা হয়ে থাকে বিজনেসের জন্য যে প্রচুরভাবে প্রয়োজন কিন্তু ফান্ডিং। রেগুলেটরি রিসার্চ টু কিপ দ্য স্টার্ট আপস, রেগুলেটরি রিসার্চ করতে হবে, মানে হচ্ছে তোমার যেভাবে আর এই যে কাজগুলো হবে সেইগুলো প্রপারলি ঠিকঠাক হচ্ছে কিনা, মেনটেন আছে কিনা, ট্রান্সপারেন্সি আছে কিনা, টেকনোলজিকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো বোঝার জন্য কি করতে হবে, রিসার্চ করতে হবে। মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ রাখতে হবে। কোনো একজন ব্যক্তি, মাল্টি মানে অনেক, স্টেক হোল্ডার মানে হচ্ছে যে দায়বদ্ধতা নেয়, কে নেয়, মালিক কর্তৃপক্ষ নেয়, ঠিক আছে। এইবার যার ফলে একটা জিনিস দেখো, একটা প্রপার কোঅর্ডিনেশন তৈরি করতে হবে সরকারি এজেন্সি, স্টেক হোল্ডার, অ্যাডভোকেটিং, রেগুলেটরি রিফর্ম সকলের মধ্যে। মানেটা কি, মানে হচ্ছে ধরো একজন ব্যক্তির মধ্যে তুমি যদি মানে একটা ব্যক্তিকেই যদি তুমি কোনো কিছুর জন্য দায়ী করো বা রেসপন্সিবল করো, বা তাকে সেই যদি বলে না আমার কোম্পানি আমি শেষ কথা বলবো, সেটা হয় না। তাহলে কি হয়, সেখানে কম্পিটিশনও থাকে না, ভালো কোঅপারেশনও থাকে না। সো কম্পিটিশন কোঅপারেশন দুটোরই যদি প্রয়োজন হয় তখন কি করতে হয়, তখন স্টেক হোল্ডার, মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ রাখতে হয়, যেখানে হচ্ছে কনসেনসাসের বেসিসে, ঠিক আছে, মানে হচ্ছে পার্সেন্টেজ, যে ধরো 10 জন লোক রয়েছে, 8 জন সহমত হয়েছে, 2 জন হয়নি, বাট ওই 8 জনের কথাই থাকবে, বোঝা গেছে, এরকম একটা অ্যাপ্রোচের কথা বলছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন, যেটা আমি অলরেডি বললাম, আইপিআর যে ভায়োলেশন হয়ে থাকে না, দেখবে অনেকে এই যে ভিশন আইএস এর মান্থলি তোমার হচ্ছে টেস্ট সিরিজগুলো, সোসিন ম্যামের ক্লাসগুলো, ভিশনের ক্লাসগুলো, টেস্ট সিরিজ পিডিএফ তো ছেড়ে দাও, এগুলো মার্কেটেও বিক্রি হয়, বাট এই যে ক্লাসগুলো অনেক সময় দেখবে ভাইরাল হয়ে যায় না, বা টেলিগ্রাম অনেক গ্রুপ আছে, অনেক ওয়েবসাইট আছে যারা এগুলো ফ্রিতে আপলোড করে দেয়। তো এটা কি করে, এটাকে আইপিআরকে ভায়োলেট করা বলা হয়, কারণ ওটা এক্সক্লুসিভ তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কেন বলে, এটা দেখো সম্পত্তি, এই যে আমি তোমাদের ক্লাসটা দিচ্ছি এটা একটা সম্পত্তি আমার, অবভিয়াসলি আমার জ্ঞান এটা সম্পত্তি, আর এই যে এটা ইন্টেলেকচুয়াল বুদ্ধির থেকে আসছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর এটাকে যদি কেউ ভায়োলেট করে তার এগেনস্টে কেস হয় এবং তাকে 6 বছর অবধি জেল খাটতে হতে পারে। আমাদের দেশে প্রভিশনস আছে, ঠিক আছে, যে তুমি কারোর সম্পত্তি মানে টাকা পয়সা বাড়ি গাড়ি চুরি করলেই তুমি চোর হবে তা নয়। তুমি কারোর পড়াশোনা, কারোর লেখা বই তুমি যদি নিজের নামে চালাও, কারোর পেড ক্লাস, কারোর পেড কোর্স যদি তুমি ফ্রিতে কারোর সাথে শেয়ার করে দাও, এই ধরনের কাজকে কিন্তু ভায়োলেট করা বলা হয়, এবং হচ্ছে যার জন্য কিন্তু রেগুলেশনসও রয়েছে, ঠিক আছে। সো এইগুলো হয়েছে টোটাল, এখানে দেওয়া রয়েছে কিছু সলিউশনস যেগুলো আমরা মাথায় রাখতে পারি। এই টপিকটা কিন্তু টোটালটাই, এই টপিকটাতে সেরকমভাবে আমি কোনো প্রিলিমস ওরিয়েন্টেড পেলাম না, পুরোটাই কিন্তু মেন্স ওরিয়েন্টেড টপিক ছিল। ভালো করে দেখে রেখো, মেন্স অ্যান্সার রাইটিং এই টপিকের ওপর থেকে একটা লিখো, ঠিক আছে, লিখলে পরে কিন্তু অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আসবো আমরা ইনভেস্টর সার্ভিস ফান্ড বা আইএসএফ এবং ইনভেস্টর প্রোটেকশন ফান্ড বা আইপিএফ।
কি বলছে এটা নিউজে কেন রয়েছে? সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন মতো মানে পাবলিশ করেছে, যেটা কিসের জন্য করা হয়েছে? ইনভেস্টর প্রোটেকশন ফান্ড আইপিএফ এবং ইনভেস্টর সার্ভিস ফান্ড আইএসএফকে মেনটেন করতে হবে কাদের দ্বারা? স্টক এক্সচেঞ্জ এবং ডিপোজিটরি যারা রয়েছে তাদেরকে। মানে এতদিন অবধি তারা আইএসএফ এবং আইপিএফ এগুলো মেনটেন না করলেও বা তাদের কাছে না রাখলেও হতো, বাট এখন থেকে আর হবে না, এগুলো রাখতেই হবে, ঠিক আছে? একদম ইয়ে করে দিয়েছে, বাধ্য করে দিয়েছে। এছাড়া আর কি বলছে? সুপ্রিম কোর্ট আরও বলেছে, অ্যানাউন্স করেছে যে ইন্ডিয়ার যে ইনভেস্টর প্রোটেকশন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে না আগে যেটা এসেছিল, তো সেইটাকে আবার কি করেছে কমিটির মাধ্যমে পুনরায় আবার এটাকে এক্সামাইন করার কথা বলেছে। আর যার ফলে কি হবে, ইন্ডিয়ার যে ইনভেস্টর সম্পর্কে যে অ্যাওয়ারনেসটা রয়েছে, মানে কি কি সমস্যা, রিস্ক থাকে, কতটা ভালনারেবল, কতটা প্রবলেম ফেস করতে হতে পারে, তো মার্কেটের ম্যানিপুলেশনের উপর ডিপেন্ড করে, মার্কেট কখনো আপ ডাউন যায়, তো এটা অ্যাকচুয়ালি স্টক মার্কেটের সাথে বা ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট এগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, সেবি অ্যানাউন্স করেছে রেগুলেটরি রিফর্মস কিসের জন্য? ফর আইপিএফ এবং আইএসএফ, এইটার জন্য সেবি করেছে, অ্যানাউন্স করেছে। ইনভেস্টর প্রোটেকশন ফান্ড আইপিএফ, এটার অবজেক্টিভ কি বলছে দেখো? প্রোটেক্ট করবে কাকে? ইন্টারেস্ট অফ পার্টিসিপেন্টস, যেমন স্টক ব্রোকার রয়েছে, ইনভেস্টার্স রয়েছে, তাদের যে ইয়েটা রয়েছে, ইন্টারেস্ট মানে স্বার্থটা, ঠিক আছে? তো সেইটাকে প্রপারলি প্রোটেকশন দেবে। কিসের মাধ্যমে হয়েছে দেখো? এটা এস্টাবলিশ করবে কিসের? সমস্ত অল দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ডিপোজিটরিজ, তাদের প্রত্যেককে আইপিএফ তৈরি করতে হবে। এটা কিন্তু একটা প্রিলিমসে আসার মতো, দেখে ভাববে মা সবাইকে তো নাও করতে হতে পারে, অল মানে তো এক্সট্রিম, বাট না, সব জায়গায় অল এক্সট্রিম হয় না, সবাইকে কিন্তু আইপিএফ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি বলছে? কিসের মাধ্যমে হবে? সেপারেট ট্রাস্ট, একটা আলাদা করে একটা ট্রাস্ট ক্রিয়েট করা হবে। ট্রাস্ট মানে একটা কাইন্ড অফ বডি বা ফাউন্ডেশনস, মানে যেখানে বেশ কিছু লোক থাকে, ফান্ডিং একটা যুক্ত থাকে, দ্যাট ইজ কল দি ট্রাস্ট। তো তাদের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশন চলবে। আইপিএফ দেখো এই যে ট্রাস্টটা থাকবে সেটা কি হবে? স্টক এক্সচেঞ্জের যেটা কিনা 5টা ট্রাস্টিজ দ্বারা, মানে 5জন ব্যক্তিকে দ্বারা এটা তৈরি করা হবে। কে কে থাকবে এই 5জন? 3জন পাবলিক ইন্টারেস্ট ডিরেক্টর থাকবে, যারা কিনা সাধারণ মানুষের স্বার্থ দেখবে। একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে যে কিনা সেবির থেকে আসবে এবং ইনভেস্টর রিলেটেড অ্যাসোসিয়েশন তাকে রেকগনাইজ করবে। এছাড়া আরেকজন থাকবে চিফ রেগুলেটরি অফিসার বা কমপ্লিয়েন্স অফিসারও বলা হয়ে থাকবে। তো এই হচ্ছে কত? টোটাল 5জন, যাদেরকে মিলে এই ট্রাস্টটা তৈরি হবে। এটা কিন্তু প্রিলিমসে আসার চান্স রয়েছে, এগুলো ডেটা ওরিয়েন্টেড যেহেতু, সেই জন্য। আচ্ছা, ম্যাক্সিমাম টেনিওর কত থাকবে? এর জন্য 5 বছর সময় দেওয়া হবে, 5 বছরের মাথায় মাথায় করে রিনিউ করা হবে। আচ্ছা, এখানে কিছু টার্ম দিয়েছি ইকোনমি রিলেটেড, একবার একটু আমরা দেখে নিই। ডিপোজিটরি বলতে কি বোঝো? দেখো, ডিপোজিটরি কিছুই না, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা একটা অর্গানাইজেশন যারা কিনা কি করে? ডিপোজিট অ্যাকসেপ্ট করে। কার থেকে? বিজনেসের যার থেকে বা ইন্ডিভিজুয়াল বা যে কোনো ব্যক্তির থেকে আর কি, তারা ডিপোজিটটাকে অ্যাকসেপ্ট করতে পারে এবং সেল করে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা স্টক বা বন্ডে। টাকা নেবে নিয়ে এবং সেটাকে বন্ডে বা স্টকে কি করবে? লাগিয়ে থাকবে বা ইনভেস্ট করে থাকবে, ঠিক আছে? আমরা বলি না স্টক মার্কেটে টাকা লাগানো বলে, তো ওই টাইপের কাইন্ড অফ ব্যাপারটা। এক্সাম্পলে বেশ কিছু অর্গানাইজেশনস রয়েছে যেগুলো আমরা একটুখানি দেখতে পারি। ইন্ডিয়াতে বেশ কিছু ডিপোজিটরি রয়েছে, যেমন হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, সিডিএসএল রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, এনএসডিএল রয়েছে। তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ার রয়েছে, এগুলো একটু দেখতে পারো, এমসিকিউ টাইপ প্রিলিমসে আসার চান্স আছে। ফান্ডের ক্ষেত্রে কি বলছে দেখো? এটাকে স্যাগ্রেগেট করা হবে খুব সুন্দরভাবে। স্যাগ্রেগেট মানে একদম ভাগ ভাগ করে রাখা। তো সেইভাবে ফান্ডটাকে ভাগ করে রাখা হবে যে যেটা যে কাজে লাগবে সেটা সেই কাজেই দেওয়া হবে। এবং এটাকে ইমিউন দেওয়া হবে কিসের থেকে? লায়াবিলিটি অফ দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ডিপোজিটরি রেসপেক্টিভলি। ভালো করে বোঝো, ইমিউন দেওয়া মানে প্রোটেকশন প্রোভাইড করা, ইমিউনিটি পাওয়ার থেকে আসে বিষয়টা, ঠিক আছে? তো এটা কিসের থেকে? স্টক এক্সচেঞ্জ এবং ডিপোজিটরি থেকে আর কি এটাকে প্রপারলি প্রোটেকশন বা ইমিউন প্রোভাইড করে থাকবে। কন্ট্রিবিউশন, এখান থেকে একবার আমরা একটু দেখে নিই। কন্ট্রিবিউশন টু আইপিএফ আর হচ্ছে ইউটিলাইজেশন অফ আইপিএফ। আইপিএফে কী কী কন্ট্রিবিউশন, যেমন স্টক এক্সচেঞ্জে এবং ডিপোজিটরিতে, আর ইউটিলাইজেশন এটা কোন কোন কাজে লাগবে, এইগুলো একটু ডেটা ওরিয়েন্টেড আমি ঝটপট পড়িয়ে দিচ্ছি, একটু মুখস্থ চাইলে করে নিতে পারো, যদি মনে থাকে ভালো, আর যদি একান্তই মনে না থাকে তাহলে ছেড়ে দিও। দেখো, 1% অফ লিস্টিং ফি এটা রিসিভ করবে, 100% অফ ইন্টারেস্ট আর্ন হবে 1% সিকিউরিটি ডিপোজিটে। পেনাল্টি, যদি তুমি কত ট্রেডিং মেম্বার্স ফ্রম দ্য লিস্টেড কোম্পানি, তুমি হচ্ছে পেনাল্টি কালেক্ট করতে পারবে কার থেকে? ট্রেডিং যারা মেম্বার রয়েছে তাদের থেকে, যদি তারা ঠিকমতো নিয়ম না মানে, নন কমপ্লিয়েন্স করে। আচ্ছা, 70% ইন্টারেস্ট অর ইনকাম রিসিভ করবে কিসের থেকে? ইনভেস্টমেন্ট থেকে, যেটা আইপিএফের মাধ্যমে আসবে। আচ্ছা, ডিপোজিটরির ক্ষেত্রে কী কী হবে দেখো? যে ডিপোজিট করবে 5% প্রফিট সে পাবে, সে যে ধরো 10 টাকা রাখলো, 10 টাকার 5% পাবে, বা 100 টাকা রাখলে 105 টাকা, এরকম। অল ফাইন বা পেনাল্টি যেগুলো আসবে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা আদার মেম্বার্সদের থেকে, সেটা সে ইয়ে করতে পারে, ঠিক আছে? মানে অ্যাকসেপ্ট করতে পারে। ইন্টারেস্ট বা ইনকামও রিসিভ করতে পারি ইনভেস্টমেন্ট বা আইপিএফ থেকে, ঠিক আছে? আচ্ছা, ইউটিলাইজেশন, এটাকে প্রপারলি আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি দেখো?
লিজিটিমেট ইনভেস্টমেন্ট যারা রয়েছে, লিজিটিমেট মানে হচ্ছে যোগ্য বা যারা বৈধ, ঠিক আছে, ক্লেম করার জন্য যারা বৈধ তারা কি করতে পারে, এক সেকেন্ড, হ্যাঁ, তো কী করতে পারে তারা, ডিফল্টিং ট্রেডিং ম্যানেজার, ঠিক আছে, তো তার থেকে আর কি যে ক্লায়েন্ট রয়েছে তার থেকে আর কি এরা ইয়ে করতে পারে, যে নিডসটা রয়েছে সেটা ফুলফিল করতে পারে। আচ্ছা, এছাড়া ইন্টারিম রিলিফ যেটা রয়েছে ইনভেস্টারদের সেটাও পে করবে বা টাকাটা দেবে। এছাড়া আর কি বলছে, প্রোটেকশন ডিপোজিটরির ক্ষেত্রে ইনভেস্টারের এডুকেশন এবং ইনভেস্টারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাবার কথা বলছে বা সেটাকে প্রমোট করার কথা বলছে, যাতে যে ইনভেস্ট করবে সে যাতে জানে বিষয়গুলো সম্পর্কে, তার যেন মানে সে যাতে অবগত থাকে মার্কেটে কীরকম রিস্ক রয়েছে বা কীরকম কী হতে পারে বা না পারে সেগুলো। আর এছাড়া লিজিটিমেট ক্লেম করবে বেনিফিশিয়াল ওনার যিনি থাকবে, মানে যে অ্যাকচুয়ালি যোগ্য বা যে অ্যাকচুয়ালি বৈধ ওনার, তিনি চাইলে ক্লেম করতে পারে বা তার সে ক্লেম করার অধিকার থাকবে। বোঝা গেছে? সো এইগুলো গেল। এবার চাইলে এটা পড়তে পারো, খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট নয়, প্রিলিমসে তো চান্স নেই, মেন্সের ক্ষেত্রে অ্যান্সার রাইটিংয়ে যদি কাজে লাগে তো। আচ্ছা, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন, MII বা ফিনান্সিয়াল এন্টিটি, এটার মানেটা কি দেখো, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন, মার্কেট মানে বুঝতেই পারছি মার্কেট কি, বাজার, ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো, ইনস্টিটিউশন মানে একটা অর্গানাইজেশন, একটা ফিনান্সিয়াল এন্টিটি যারা কিনা কি করে থাকে, মানে একটা যেগুলো প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করার জন্য যে টাকাটার প্রয়োজন হয় না, তো সেইগুলোকে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে মানুষকে দিয়ে থাকে, এবং এই স্টক এক্সচেঞ্জ ডিপোজিটরি বা ক্লিয়ারিং হাউস যেগুলো রয়েছে সেইগুলো সমস্তটাই কিন্তু এই কাজটা করে থাকে। ক্লিয়ারিং হাউস কেন বলে, বিকজ এরা টাকাটা ক্লিয়ার করতে, মানে আটকে থাকা টাকা ক্লিয়ার করে দেয় বা লোন স্যাংশন করতে হেল্প করে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল দি ক্লিয়ারিং হাউস। ইনভেস্টর সার্ভিস ফান্ড বা ISF, এখানে কি বলছে দেখো, এটা কি করছে, এক সেকেন্ড, এটা একটা ডিফারেন্ট টাইপের সার্ভিস যেটা কিনা দিয়ে থাকে কিসের জন্য, ইনভেস্টারদের এডুকেশন এবং অ্যাওয়ারনেসের জন্য, যাতে তাদের কাছে নলেজ থাকে, জ্ঞান থাকে যে অ্যাকচুয়ালি তারা কী করবে কী করবে না। ফান্ডিংটা কিসের হবে, অ্যাটলিস্ট 20%, 20% হবে লিস্টিং ফিজের থেকে, যতটা থাকবে তার থেকে মিনিমাম 20% তো দিতেই হবে। সুপারভিশন, কে এটাকে সুপারভাইজ করে থাকে দেখো, রেগুলেটরি ওভারসাইট কমিটি, রেগুলেটরি কন্ট্রোল করা, ওভারসাইট মিনস হচ্ছে দেখা, কমিটি গঠন করা হবে, তারা দেখে থাকবে। আচ্ছা, এটা কি হবে দেখো, একজন ব্যক্তি 7 কমিটির থেকে ফর মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনস থেকে তারা আসছে। এটা কবে এসছে, রেগুলেশনসটা 2018 সালে। ইউটিলাইজেশনের ফলে দেখো কি বলছে, অ্যাওয়ারনেস বাড়াবে, অলরেডি আমরা বহুবার বলে ফেললাম। টিয়ার 2 টিয়ার 3 যে শহরগুলো রয়েছে সেখানে অ্যাটলিস্ট মিনিমাম 50% মতো কর্পাস মানে ওভারঅল অ্যামাউন্ট বা টাকা যেখান থেকে বিজনেস থেকে আসে। ট্রেনিং অফ আরবিট্রেটার মানে হচ্ছে তোমাদের হিস্ট্রি ক্লাসেই বলছিলাম, মধ্যস্থতা করে যে ব্যক্তি, ধরো এই ব্যক্তি এবং এই ব্যক্তির মধ্যে বিজনেস হবে এবং এদের দুজনের মাঝখানে আসলো, এসে কি করছে, এদের মধ্যে মধ্যস্থতা করছে, কাইন্ড অফ ব্রোকার প্যাটার্নের হয়ে থাকে। তো আরবিট্রেটারদেরকে প্রপারলি ট্রেনিং প্রোভাইড করা হবে যাতে তারা লোককে কনভিন্স করাতে পারে বা মানে বিষয়টা দুটো তরফ থেকে সাকসেসফুলি ঘটাতে পারে। ট্রান্সফার অফ আনইউটিলাইজড IPF বা ISF যেটা রয়েছে আর কি, মানে যেটা আগের বছর কাজে লাগলো না, আনইউটিলাইজড হয়ে রয়ে গেল, সেইটাকে পরের বছর এটা কি করতে হবে যাতে তোমার নষ্ট না হয়, ওটাকে প্রপারলি ট্রান্সফার করে দিতে হবে, এবং এটা আসবে কিসের মধ্যে, ইনভেস্টার প্রোটেকশন এবং এডুকেশন ফান্ড অফ সেভি, ঠিক আছে, এটাকে তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। আচ্ছা, ইনভেস্টার প্রোটেকশন অ্যান্ড এডুকেশন ফান্ড, এটা একবার দেখতে পারো, এটা 2007 সালে সেবি অর্গানাইজ করেছিল, 2009 এটা অ্যাক্টটা আসে। এটা প্রোটেকশন প্রোভাইড করে ইনভেস্টারদেরকে এবং প্রমোশন দেয় হচ্ছে ইনভেস্টার এডুকেশন এবং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। ফান্ড আসে কিসের মাধ্যমে, সেবির মাধ্যমে, গ্র্যান্টস, ডোনেশনস এগুলোও আসছে, এবং সেন্ট্রাল দেখো স্টেট গভর্নমেন্ট সিকিউরিটি ডিপোজিট এগুলো করে থাকে। আচ্ছা, কনক্লুশন সেরকম আহামরি কিছু নেই, একবার দেখতে পারো। এটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসকে প্রমোট করবে, প্রোটেকশন প্রোভাইড করবে ইনভেস্টারদেরকে, এবং এটা কি করবে দেখো, ইমপ্রুভমেন্ট করবে ফিনান্সিয়াল লিটারেসি, মানে মানুষের এই ধরনের এই যে মার্কেট রিলেটেড যে নলেজগুলো থাকে না, সেই লিটারেসিটাকেও মানুষের মধ্যে বাড়াবে। ব্যাস এইটুকুই দেখবে। এরপরে আসবো পরের টপিক 3.11, মিডল ক্লাস ইন ইন্ডিয়ান ইকোনমি। ভারতে মধ্যবিত্তের কি ভূমিকা বা ভারতের অর্থনীতিতে মধ্যবিত্তের ভূমিকাটা কি, সেটা একটু আমরা পড়বো। এক্সপার্ট যারা রয়েছে, ইকোনমির এক্সপার্ট, তারা বলছে কি দেখো, যেহেতু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে না এবছর নরেন্দ্র মোদী বলেছে যে উনি যদি থার্ড টার্ম আসে, মানে 2024-এ, এবং আসবে আশা করছি, তো সেক্ষেত্রে তখন কি হবে, অন্য কোনো আর অপশানও নেই বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে ওনাকে টক্কর দেওয়ার মতো বিঙা প্রাইম মিনিস্টার হিসেবে আর কেউ নেই। তো যার ফলে কি হবে, ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমি হবে। এইবার যদি ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমি হয়, তাহলে কার ভূমিকা সবচেয়ে বেশি হবে, এই মধ্যবিত্তের ভূমিকা সবচেয়ে বেশি হবে। বোঝা গেছে? তো যারা কিনা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এবং যত মধ্যবিত্তের রোজগার, ওভারঅল রোজগার
রোজগার বাড়বে তত হবে কি ইন্ডিয়াতে ইকোনমিক পজিশনও ভালো হবে। তো এটাই বলছে লার্জ এক্সপ্যান্ডিং এবং ইনক্রিজিং প্রসপারাস জেনুইন মিডল ক্লাস ইজ নিডেড। ইন্ডিয়ার অর্থনীতির গ্রোয়ের জন্য লার্জ মানে প্রচুর পরিমাণে, এক্সপ্যান্ডিং মানে যারা সংখ্যায় বাড়ছে, ইনক্রিজিংও বাড়া, প্রসপারাস যারা উন্নতি করছে, জেনুইন সত্যিকারের মিডল ক্লাস মধ্যবিত্তের প্রয়োজন আছে। আচ্ছা, এখানে কিছু ডেটা আছে যেটা ভীষণ হেল্পফুল হবে তোমাদের ইন্ট্রোডাকশানে, কোনো মেন্স অ্যান্সার রাইটিংয়ে তোমরা এই ডেটাগুলোকে ইন্ট্রোডাকশান ইউজ করতে পারো। আচ্ছা, হু আর মিডল ক্লাস, কে মিডল ক্লাস হতে পারে? এরা হচ্ছে নামের মধ্যেই মিডল, মানে হচ্ছে যারা নিচের লোয়ার মানে ওয়ার্কিং ক্লাস এবং আপার রিচ, ঠিক আছে, এদের মাঝখানে থাকে, মধ্যবিত্ত নামেই রয়েছে, দেখো পজিশন বিটুইন দ্য ওয়ার্কিং অ্যান্ড দ্য আপার ক্লাস। আচ্ছা, হাউ মেনি পিপল ইন্ডিয়াতে মিডল ক্লাস রয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে? খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। দেখো মানে এটা অ্যাকচুয়ালি করা হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 31% রয়েছে ইন্ডিয়ার মিডল ক্লাস, কিন্তু এটা এক্সপেক্ট করা হচ্ছে 2047 আসতে আসতে এটা 61% হয়ে যাবে। 47 কেন? বিকজ আমাদের 100 বছর হবে স্বাধীনতার, তাই তো? সো আমাদের স্বাধীনতার 100 বছরের মাথায় আমাদের দেশে 61% মিডল ক্লাসের সংখ্যা হবে, এই মুহূর্তে 31% রয়েছে। আচ্ছা, এটা কিভাবে বার করা হয়ে থাকে? এটা বার করা হয় টোটাল ওভারঅল হচ্ছে সমস্ত যে ইন্ডিয়ার রোজগারটা সেটাকে জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে? এবার যেই ডিভাইড করার পরে যে ওভারঅল টাকার অ্যামাউন্টটা আসছে সেইটা দেখে ডিসাইড করা হয় যে কারা মিডিল ইনকামের মধ্যে পড়ে। আর মিডিল ইনকাম মোটামুটি যদি জিজ্ঞেস করো, আমরা অনেকেই, এটা মানুষের ভুল ধারণা আছে, অনেকে লোয়ার ইনকামের মধ্যে থেকে, গরিবের পপুলেশনের বিপিএলের মধ্যে, বিলো পভার্টির লেভেলের মধ্যে থেকেও নিজেদেরকে মধ্যবিত্ত ভাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। মধ্যবিত্তদের মাসের রোজগার মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা হয়, 60 থেকে 70 হাজার টাকা তাদের মিনিমাম ইনকাম হয়, এবং বছরে গিয়ে তাদের 8 থেকে 9 লাখ বা 10 লাখের কাছাকাছি রোজগার থাকে, মিনিমাম 8 লাখ তো হয়ই তাদের। এইটাই অ্যাকচুয়ালি সরকারি খাতায় বা সরকারি হিসেবে তাই থাকে। বছরে 8 লাখ টাকা যাদের রোজগার তারা মধ্যবিত্তের আওতায় পড়ে, বছরে 8 লাখ টাকার ওপরে যাদের রোজগার হয়ে যায় তারা মধ্যবিত্ত আর থাকে না, ঠিক আছে? সো অনেকে মাসে 20-25 হাজার টাকা রোজগার করেও নিজেকে মধ্যবিত্ত ভাবে, বাট অ্যাকচুয়ালি তারা বিপিএল বা লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি সরকারি ভাষায় তারা সেখানেই পড়ে। আচ্ছা, পিপল রিসার্চ, দেখো এটা কি হচ্ছে, সিটিজেন কনজিউমার ইকোনমি প্রাইস এবং ইন্ডিয়া সিটিজেন এনভায়রনমেন্টের রিপোর্ট রয়েছে, তারা অ্যাকচুয়ালি এখানে বলেছিল। আচ্ছা, এটা কত বলছে? কোয়ার্টার অফ দ্য কান্ট্রিজ ওয়েলথ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের মধ্যবিত্তরা 1/4 ভাগ, কোয়ার্টার মানে 1/4, তাই তো? 1/4 যে ওয়েলথ বা সম্পত্তি রয়েছে সেইগুলো হচ্ছে তারা প্রোভাইড করছে। দেখো মধ্যবিত্তদের কেন ইম্পর্টেন্স রয়েছে। 1991 সালে আমরা জানি কি এসেছিল, এলপিজি এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। আমি বহুবার এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করা থেকে, ইকোনমিক ক্লাস করা থেকে আমি বলেছি। তো এইটা 1991 সালে আসার আগে অবধি, এলপিজি আসার আগে অবধি, তখন মধ্যবিত্তের সংখ্যা অত্যন্ত কম ছিল। দেখো সেই সময় অ্যাপ্রক্সিমেটলি লেস দ্যান 1% পপুলেশন, দেখতে পাচ্ছ? একবার জিনিসটা খেয়াল করো, 1990-এর দশকে 1%-এর থেকেও কম পপুলেশন মধ্যবিত্তের মধ্যে পড়তো। 1991 সালে রিফর্মটা যেই আসে, রিফর্ম মানে হচ্ছে এলপিজি রিফর্ম, যেই আসে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে শুরু করে। কেন? বিকজ এলপিজি মানে কি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকতে শুরু করলো, গ্লোবালাইজড হলো, বাইরের এফডিআই এফপিআই ইন্ডিয়াতে আসতে শুরু করলো, ইন্ডিয়ার লোকরা বাইরে বিজনেস খুলতে শুরু করলো, যার ফলে মানুষের হাতে কি হলো, বেশি পরিমাণে টাকা পড়তে শুরু করেছে। এবার স্বাভাবিকভাবে যখন মানুষের হাতে বেশি টাকা পড়বে, মানুষ কী হবে, লোয়ার ক্লাস থেকে আস্তে আস্তে মিডল ক্লাসে পরিণত হবে। সো 1991 বা 90 থেকে 2023 সাল বা 22 সালের মধ্যে আমরা 1 থেকে 31%-এ চলে এসেছি। তো স্বাভাবিকভাবে 47 আমরা ইজিলি 61%-এ চলে যেতে পারবো। কারেন্ট মিডল ক্লাস যারা রয়েছে তারা কনজিউমার ড্রাইভেন, খুব ইম্পর্টেন্ট, কনজিউমার ড্রাইভেন সেন্টিমেন্ট, ঠিক আছে? ভালো করে বোঝো, কনজিউমার ড্রাইভেন, এরা কনজিউম করতে বেশি পছন্দ করে, যেহেতু হাতে পয়সা আছে এটা সেভিংস খুব বেশি প্রেফার করে না, এটা খরচ করাতে বেশি বিশ্বাস করে, ঠিক আছে? ওয়াই মিডল ক্লাস ইজ ইম্পর্টেন্ট, আমাদের দেশের মিডল ক্লাসদের কেন প্রয়োজনীয়তা রয়েছে আগে ভালো করে বুঝবো। হাই কনজামশন, যেটা বললাম, অলমোস্ট দেখো 70% তাদের যারা মানে যারা রোজগার করে তার 70% তারা টোটাল কনজামশনেই আর কি খরচ করে ফেলে দেয়। তো যার ফলে কি হয়, এক্সপ্যান্ড হয় ডিমান্ড। আজকে ধরো আমি যদি আগে একটা রসগোল্লা খেতাম, এখন আমি 5টা রসগোল্লা খাচ্ছি মাসে। আগে মাসে 1 দিন রসগোল্লা খেতাম, এখন মাসে 5 দিন রসগোল্লা খাই, কারণ আমার কাছে পয়সা বেশি। তো যার ফলে কি হবে, রসগোল্লার তৈরি হওয়াটা পরিমাণে বাড়বে, ডিমান্ড বাড়বে মার্কেটে। তো এটাই ইকোনমির নিয়ম। আমরা যত বেশি কনজিউম করি, আমরা যত বেশি খাবার গ্রহণ করি বা জামা কাপড় পরি, এগুলোকেই তো কনজামশন বলে না। সো যত বেশি আমরা কনজিউম করব তত কী হবে, তোমার ডিমান্ড বাড়বে। পরেরটা কি বলছে, ট্যাক্স কন্ট্রিবিউশন। এইবার আমরা যত বেশি জিনিস কিনবো, বাইরে থেকে যত কনজিউম করব, তত আমরা কি দেবো,
জিএসটি দেবো, বোঝা গেছে? রোজগার বাড়লে তো ইনকাম ট্যাক্স দেবো, সেটা একটা আলাদা কথা, বাট মধ্যবিত্তরা ইনকাম ট্যাক্স খুব একটা দেয় না, মধ্যবিত্তরা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে পড়ে। তো যাই হোক, ট্যাক্স কন্ট্রিবিউশন বাড়বে, 79% টোটাল ট্যাক্স পেয়ার বেস হচ্ছে আমাদের মধ্যবিত্ত। এবার এটা কিসের মাধ্যমে? ইনডিরেক্ট ট্যাক্সের মাধ্যমে বেশিরভাগটা এসে থাকে, যেমন জিএসটির মাধ্যমে। যখনই আমরা কোনো জিনিস কিনি তখন আমরা এই ট্যাক্সটা পে করি। সেভিংস এবং হিউম্যান ক্যাপিটাল, যার ফলে দেখো তোমার হাতে যদি একটু হলেও পয়সা আসে, তুমি চেষ্টা করবে তো 20% বা 30% কিছু অন্তত তুমি সেভ করবে, তো সেই সেভিংস হবে। এবং এক্সপেন্ডিচার, তোমার খরচও বাড়বে, ইনকাম বাড়লে খরচ বাড়বে, খরচ বাড়লে সেভিংস বাড়বে, সবই মোটামুটি একটার সাথে একটা কানেক্টেড হয়ে থাকে। আর অটোমেটিক হিউম্যান ক্যাপিটালও বাড়বে। হিউম্যান ক্যাপিটাল মানে মানব সম্পদ। মানে ধরো আজকে তুমি তোমার ছেলেকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াচ্ছিলে, খুব খারাপ অবস্থায়, খুব খারাপ টিচারের কাছে পড়াচ্ছিলে, রোজগার ছিল না বলে, বা টিচার দিতেই পারছিলে না। এখন তোমার হায়ার ইনকাম হয়েছে, তুমি কি করছো? ভালো স্কুলে পড়াচ্ছ, ওকে ভালো নাচ শেখাচ্ছ, গান শেখাচ্ছ, আঁকা শেখাচ্ছ, আবৃত্তি শেখাচ্ছ, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও শেখাচ্ছ, যাতে কিনা ওর হিউম্যান ক্যাপিটাল ইনভেস্ট হবে। সো পয়সা হলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কী হয়? ইমপ্রুভ হতে থাকে। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা একটু মুছে দিই, এটা পড়ানো হয়নি না, এই সাইডটা পড়ানো হয়নি। আচ্ছা দেখো কি বলছে এই পাশেরটা, দেখো, ইনফর্মালাইজেশন অ্যান্ড লো প্রোডাক্টিভিটি ট্র্যাপ। ইনফর্মালাইজেশন, বাট ইন্ডিয়াতে একটা বড় সমস্যা হচ্ছে ইনফর্মালাইজেশন। এটা আই থিঙ্ক আমি তোমাদের এর আগেও একটা ক্লাসে পড়িয়েছি। আমাদের দেশে ফর্মাল সেক্টর অত্যন্ত কম আছে, বাট মানুষ, ম্যাক্সিমাম মানুষ ইনফর্মাল সেক্টরেই কাজ করে। আর লো প্রোডাক্টিভিটি, যার ফলে তাদের প্রোডাক্টিভিটির ভীষণই অভাব হয়ে থাকে। তো সেটা একটা বড় সমস্যা, যে আমাদের দেশে মিডিল ক্লাসদের সংখ্যা বাধার পথে, মানে বাড়ার যে বাধাটা রয়েছে সেই পথে আর কি বাধা হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, এইখানে কি বলছে দেখো, মেনলি হচ্ছে কারণটা কি, যে নেচার রয়েছে না, যে আমাদের কন্ট্রাক্ট ওয়ার্কার যারা রয়েছে ইনফর্মাল ইকোনমিতে, তারা ডিসইনটেন্সিভ করে কিসের? এমপ্লয়ার ফ্রম ইনভেস্টিং ইন প্রোডাক্টিভিটি এনহান্সিং টুল এবং ট্রেনিং। এরা মনে করে যে এই সমস্ত বিষয়ে পয়সা দিয়ে খরচ করে কি হবে, তো যার ফলে তারা টুল বা টেকনিক, প্রোডাক্টিভিটিকে এনহান্স করা, এই ধরনের জিনিসপত্র শিখতে বা পয়সা ইনভেস্ট করতে একেবারেই ইন্টারেস্টেড হয় না। তো যার ফলে তারা ভীষণভাবে আনএবল হয় বেশ কিছু কাজ করতে, অযোগ্য হয় বা অক্ষম হয়। আনএবল মানে অক্ষম। কি করতে? দেখো, প্রোডাক্টিভিটি বাড়ানো এবং ইনকাম বাড়ানোতে খুব একটা ভালো এরা হয় না। গেট অ্যাক্সেস টু ইজি লার্নিং অফ নিউ স্কিলস, এদের সহজে এরা কী করে, নিউ স্কিলস যেগুলো ইজি অ্যাক্সেস রয়েছে সেটা পায় না। এছাড়া হচ্ছে এফোর্ট মাল্টিপ্লায়ার বেনিফিট, যে কীভাবে ধরো আজকে 2 টাকা রোজগার করছিল, সেটাকে মাল্টিপ্লাই করে 4 টাকা 8 টাকা, এই যে একটা বেনিফিট থাকে, সেইটা তৈরি করতে এরা অক্ষম হয়ে থাকে। এছাড়া হচ্ছে অ্যাক্সেস দ্য ফুল শিওর অফ দ্য রিজনেবিলিটি প্রাইস এবং রেগুলেটেড ফিনান্সিয়াল সার্ভিস, এগুলো তারা প্রপারলি, ফিনান্সিয়াল সার্ভিসকে কীভাবে রেগুলেট করতে হয়, প্রাইসটাকে কীভাবে রিজনেবলি দিতে হয়, এগুলো তারা জানে না। সো দ্যাট মিনস কি, এটা একটা ইন্টার জেনারেশন সাইকেল। মানে এটা যদি হয়, ওই যেমন সাইকেল পড়ে যায় না, দেখবে কোথাও ওগুলোকে কি বলে, স্টেশনের পাশে যে গ্যারেজগুলো থাকে, একটা সাইকেল পড়ে গেল, ধপ 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 করে সব কটা পড়তে শুরু করে দেবে। সো আবার যদি একটা দাঁড়িয়ে যায়, সব কটা দাঁড়িয়ে যাবে। সো কাইন্ড অফ ব্যাপারটা এইটাকে বলা হয়ে থাকে ইন্টার জেনারেশনাল সাইকেল। লো প্রোডাক্টিভিটির ফলে লো ইনকাম হয়, লো ইনকামের ফলে পুয়ার সোশিও ইকোনমিক স্টেটাস হয়। আর এটাকে যদি আমরা উল্টো করে দিই, হাই প্রোডাক্টিভিটির ফলে হাই ইনকাম হয়, হাই ইনকামের ফলে গুড সোশিও ইকোনমিক স্টেটাস হয় বা রিচ সোশিও ইকোনমিক স্টেটাস হয়। বোঝা গেছে? সো এগুলো কানেক্টেড। আচ্ছা, এইটাকেই ভার্চুয়াস সাইকেল বলে। মনে আছে এর আগে আমরা এগুলো মান্থলি ম্যাগাজিনে মে মাসে পড়েছিলাম, ভার্চুয়াস সাইকেল। আর এর উল্টোটা কী হয়? ভিশিয়াস সাইকেল। যেটা খারাপ, ভিশিয়াস কোনটা? নেগেটিভটা। আর ভার্চুয়াস কোনটা? পজিটিভটা। একটা ভালোর ফলে একটা যদি পজিটিভ হয়, বাকি সব কটা পজিটিভ হতে হবে, মানে কনস্ট্যান্টলি পজিটিভ হবে। আর একটা যদি নেগেটিভ হয়, পর সব কটা কী হবে? নেগেটিভ হবে। তো যদি পজিটিভ হয় তাহলে ভার্চুয়াস সাইকেল, যদি নেগেটিভ হয় তাহলে ভিশিয়াস সাইকেল। সো এখানে যেহেতু বলছে যে একটা ভালো হলে সব কটা ভালো হবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দি ভার্চুয়াস সাইকেল। যে আমরা কী করবো, এখানে বলাই রয়েছে দেখো, স্পেন্ডস মোর, হায়ার বিজনেস প্রফিটস এবং এমপ্লয়ার লার্জ মিডল ক্লাস। ঠিক আছে? সো যদি আমাদের কী হয়, আমরা খরচ করব বেশি এবং বিজনেসে প্রফিট হবে, ডিমান্ড বাড়বে, এবং যার ফলে মিডল ক্লাসের সংখ্যা পরিমাণে বাড়তে থাকবে। কিছু চ্যালেঞ্জেস বা প্রবলেম ফেস করতে হয়। কী কী চ্যালেঞ্জ দেখো রয়েছে? ইনক্রিজ কস্ট অফ লিভিং। বেঁচে থাকার জন্য মানুষের আগে একটা জিনিস খেয়াল করবে, আমাদের বাবা মায়ের মুখে শুনে থাকবে, আগে অমুক টাকায় অমুক জিনিস হতো, কিন্তু এখন আর এই জিনিসটা হয় না। কেন? যত দিন যাচ্ছে কস্ট অফ লিভিং, আমাদের বেঁচে থাকার জন্য যে টাকার প্রয়োজন হয় না, সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। ইনক্রিজ ফাস্টার দ্যান ইনকাম। মানুষের রোজগার যতটা না তাড়াতাড়ি বাড়ছে, মানুষের
বেঁচে থাকার জন্য খরচের পরিমাণটা অনেক বেশি কিন্তু বেড়ে যাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে দেখো, ইমিটেট দ্য বিহেভিয়ার অফ দ্য রিচ আর পিয়ার্স, ঠিক আছে। আর এটা কারণটা কি, ইমিটেট করা মানে নকল করা। ধরো আজকে তুমি একটা স্কুলে পড়ো, এরকম তোমাদের আমাদের সকলের সাথেই হয়ে থাকে। আমার বান্ধবীর বাবার প্রচুর পয়সা আছে, বান্ধবী একটা দামি ফোন ইউজ করে, দামি ঘড়ি ইউজ করে, তো সেটা দেখে আমিও আমার বাড়িতে এসে আমার বাবার ওপর প্রেশার দিতে শুরু করলাম। বা বাবা যদি না দেয়, আমি নিজে কষ্ট করে হলেও, ইএমআই দিয়ে হলেও আমি কষ্ট করে এসে একটা দামি ফোন কিনলাম, একটা ঘড়ি কিনলাম। তো এইটাই বলছে যে বড়লোক বন্ধুবান্ধব বা পিয়ার দেখে, পিয়ার গ্রুপ মানে আশেপাশে যারা আমাদের বন্ধুবান্ধব থাকে তাদের কথা বলে, তো তাদের বিহেভিয়ারটাকে আমরা নকল করার জন্য কি করি, আমরা জানা রোজগার করি তার থেকে বেশি খরচ করার চেষ্টা করি বা খরচ করিও। তো যার ফলে কি বলছে দেখো, ওয়ারিংলি, এটা যথেষ্ট দুশ্চিন্তার একটা বিষয়, যেটা কিনা ডেপ্ট বার্ডেন মানে ঋণের বোঝাকে বাড়িয়ে দেয় খুব, এবং যেটা সাস্টেইনেবল ইন দ্য লং রান, এটা একেবারেই কিন্তু সাস্টেইনেবল নয়। আমরা জানি কি, যখন তুমি রোজগার মানে আমার কথাতেই বলে ঘরটা বুঝে পল্লবটা, মানে হচ্ছে তোমার একটা ছোট ঘটের ওপর একটা বড় পল্লব মোটেই মানাবে না, বা একটা বড় ঘটের ওপর একটা ছোট্ট পল্লবও মানাবে না। তার মানে কি, মানে যার যেরকম রোজগার তাকে সেরকমই খরচ করতে হয়, বাট এখানে সেটা নয়। বলছে যদি তুমি এরকম করো যে অন্যেরটা দেখে আমিও এরকম লাইফস্টাইল লিড করবো, তো এটা কিন্তু একদমই লং টার্মে সাস্টেইন করবে না, টিকে থাকবে না, এবং পরে ভবিষ্যতে তুমি ঋণের বোঝায় জর্জরিত হয়ে অনেক সময় মানুষ সুইসাইড অবধি অ্যাটেম্প্ট করে, ঠিক আছে। এছাড়া কি, স্টিপ ইনফ্লেশন, খুব সহজে স্টিপ ইনফ্লেশন এরোডেড দ্য পারচেজিং পাওয়ার। স্টিপ মানে খাড়া বা চূড়া, যেটা প্রচণ্ড হাই তত্তরিয়ে বাড়ে। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, সহজেই জিনিসের দাম চচ্চড়িয়ে বেড়ে যাবে। যেরকম আমি তোমাদের এর আগে অনেক ক্লাসে বলেছি যে ধরো আগে তুমি একটা পেন 2.5 টাকা দিয়ে কিনতে পারতো অগ্নিজেল, সেটাই হয়তো এখন 4 টাকা হয়ে গেছে, কথার কথা বলছি। তো এই যে বেড়ে গেল দামটা হঠাৎ করে, বা আগে অমুক জিনিস কোভিডের আগে এত 5 টাকায় পাওয়া যেত, সেটা হঠাৎ করে বেড়ে গেল। টোটো ভাড়া, বাস ভাড়া, আগে 7 টাকা করে মিনিমাম ন্যূনতম ভাড়া ছিল, এখন কত হয়ে গেছে, 10 টাকা ন্যূনতম ভাড়া হয়েছে। সো এইগুলোকে আমরা কি বলতে পারি, যে স্টিপ ইনফ্লেশন হঠাৎ করে বেড়ে যায়। কিসের জন্য বেড়ে যায়, এই ধরনের তোমার মানুষ যেহেতু খরচটা বেশি করে ফেলে এবং অন্যকে দেখে ইমিটেট করে, তো যার ফলে এটা হয়ে থাকে। আর যেটা কিনা পারচেজিং পাওয়ারকে নষ্ট করে দেয়, এরোড করে দেয়। এরোড মানে ক্ষয় করা, এরোশন থেকে আসে। আর পারচেজিং পাওয়ার মানে কেনার ক্ষমতা। যখন ধরো আগে তোমার কাছে 10 টাকা থাকলে তুমি 4টে পেন কিনতে পারতে, এখন 10 টাকা থাকলে তুমি 2টো পেন কিনতে পারো। দ্যাট মিনস তোমার খরচ মানে কেনার ক্ষমতাটাকে কমিয়ে দিল। আগে 4টে পারতে, এখন 2টো পারো, এইটাই হচ্ছে বিষয়। ওয়াইড স্প্রেড ইনফর্মাল সেক্টর, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে এই দেখো, যদি তোমার প্রচুর পরিমাণে মানুষের কি বলবো খরচ বাড়তে থাকে, ঠিক আছে, আর জিনিসের দাম বাড়তে থাকে, তখন তুমি কি করবে, বাধ্য হয়ে ইনফর্মাল সেক্টরে নিজেকে ঢুকিয়ে দেবে, ফর্মাল সেক্টরের আশা ছেড়ে দেবে। তো 90% মতো এমপ্লয়মেন্ট জেনারেট হয় কিসের, দেখো অনলি 1/3 অফ দ্য ভ্যালুড অ্যাডেড টু দ্য ইকোনমি, ঠিক আছে। তো যেটা কিনা আসে কোথার থেকে, ইসের থেকে, তোমার ইনফর্মাল সেক্টর থেকে। ইনফর্মাল সেক্টরটাই যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর ইনফর্মাল সেক্টর কোনগুলোকে বলে, যেমন ধরো টুকটাক বাড়ির মধ্যে একটা মুদি দোকান দিলে, বা ধরো স্টেশনের ওপর যে ছোটোখাটো দোকানগুলো থাকে, যেগুলো প্রপারলি রেজিস্টার্ড নয়, জিএসটি লাগে না, কোনো বিল ফিলের ব্যাপার নেই, সেগুলোকে ইনফর্মাল সেক্টর বলে। আচ্ছা, এরপরে আসবো আমরা, এক সেকেন্ড, কন্ট্রিবিউশন বেনিফিট গ্যাপ। দেখো, কন্ট্রিবিউশন তুমি কতটা দিচ্ছ আর বেনিফিট তুমি কতটা পাচ্ছ, তো এর মাঝখানে না অনেকটা হিউজ গ্যাপ হয়ে যায়। মানে আমরা এক্সপেক্ট করতে পারি, যদি আমি 5% ডোনেট করি, অ্যাটলিস্ট আমি 4 থেকে 6% মতো এক্সপেক্ট করতেই পারি। মানে আমি 1% কম 1% বেশি আমি ধরলাম, বা যতটুকু দিয়েছি সেটুকু। যদি এরকম হয় আমার খরচ হয় 10 টাকা আর আমি ফেরত পাই 2 টাকা, তার মানে কি হলো, একটা হিউজ গ্যাপ হয়ে গেল। সো সেটাই বলছে, এর ফলে কি হয়ে থাকে, একটা হিউজ গ্যাপ দেখা যায়, ঠিক আছে। লিমিটেড সোশিও ইকোনমিক মোবিলিটি মানে হচ্ছে যখন কোনো জায়গা থেকে একটা জায়গা পজিশন চেঞ্জ হয়। মোবাইল মানে কি, যেটা একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবে, দ্যাট ইজ কল দি মোবাইল বা মোবিলিটি। মানে তোমার সিচুয়েশান, তুমি ধরো আজকে লোয়ার স্টেটাসে রয়েছো, সেখান থেকে মিডিলে যাবে, মিডিল থেকে আপার বা রিচে যাবে, তো এই যে এই যে চেঞ্জটা হচ্ছে, দ্যাট ইজ কল মোবিলিটি। তো এইটা তোমার কাছে যদি রোজগার কম থাকে, তোমার রোজগার যদি খুব বেশি না থাকে, বা তুমি যদি খরচ বেশি করে ফেলো, সেভিংসের বদলে তুমি যদি মিডল ক্লাসটা যদি খরচটা বেশি করে ফেলে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি মোবিলিটি কিন্তু কমে যাবে, ঠিক আছে। এই যে লিমিটেড অপরচুনিটি ফর সোশ্যাল মোবিলিটি, কারণ তুমি তো সেভিংস করোনি, আর তুমি যদি সেভ না করো, তুমি কি ইনভেস্টমেন্ট করতে পারবে? ধরো আজকে আমি যা রোজগার করি সেটা যদি আমি সব খরচ করে ফেলি, জামা কাপড় কেনা, খাওয়া দাওয়া, তাহলে কি আমি যেখানে আছি আমি সেখানেই থেকে যাবো। বাট আমি যদি কষ্ট করে চেপে চেপে 2-4টে বছর চালিয়ে তারপর যদি সেই টাকাটা দিয়ে একটা গাড়ি কিনি, একটা বাড়ি করি, তাহলে কি হবে, মানুষ সমাজে আমাকে যথেষ্ট ইম্পর্টেন্স দেবে, কারণ আমাদের সমাজ তো পয়সার মাধ্যমেই চলে। সো স্বাভাবিকভাবে কী হবে, আমার সামাজিক এবং অর্থনৈতিক পজিশনও বাড়বে, এবং মানুষ আমাকে ভালো চোখে দেখবে, আগে যে চোখে দেখতো না সেই চোখে দেখতে স্টার্ট করবে। বোঝা গেছে? সো এইটাকে বলা হচ্ছে বেশ কিছু সমস্যা। এগুলো এখানে আই থিঙ্ক প্রবলেমসই দিয়েছে নাকি, দাঁড়াও, হ্যাঁ, চ্যালেঞ্জেস, মিডল ক্লাসরা কী কী প্রবলেম ফেস করে থাকে।
আচ্ছা, রোড অ্যাহেড টার্মটার মানেও যা, ওয়ে ফরওয়ার্ড মানেও তাই, সলিউশন মানেও তাই, কী করা যেতে পারে, সামনে পথটা কী আছে, দ্যাট ইজ কল দি রোড অ্যাহেড। আচ্ছা দেখো ফার্স্ট কী বলছে, ইমপ্রুভিং পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। পাবলিক মানে এখানে কাদের বলা হচ্ছে, সরকারকে বলা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, সরকারি স্কুল আছে, হাসপাতাল আছে, যে কোনো সরকারের রাস্তাঘাট আছে, পার্ক আছে, সেই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা প্রপারলি এফিশিয়েন্ট এবং অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন প্রোভাইড করতে পারি, বেটার করতে পারি, তাহলে মানুষ প্রাইভেটের দিকে যাবে না, সরকারের ইনফ্রাস্ট্রাকচারেই তারা খুশি হবে এবং সেটা নিয়েই তারা থাকবে। তো স্বাভাবিকভাবে কী হবে, মানুষের খরচটা কম হবে। মানুষ প্রাইভেটে যায় বলেই মানুষের খরচ বেশি হয়। কেন প্রাইভেটে যায়, কারণ হচ্ছে সরকারের যে জিনিসগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, সেগুলোতে লোকে স্যাটিসফাইড নয়, স্পেশালি মধ্যবিত্তরা। কারণ হচ্ছে বড় লোকরা খুব সহজে প্রাইভেট স্কুল অ্যাক্সেস করতে পারে, গরিবরা তোমার হচ্ছে সরকারি স্কুল হাসপাতাল এগুলো অ্যাক্সেস করতে পারে, তাদের কোনো থাকে না, সমস্যা থাকে না। বাট প্রবলেম হয় কাদের, আমাদের মতো মধ্যবিত্তদের, যারা কিনা আমরা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট স্কুলের খরচটা আমাদের জন্য একটু বেশিই হয়ে যায়, আবার সরকারি হাসপাতাল সরকারি স্কুলের পড়াশোনা বা যে ধরনের জিনিসগুলো তারা করে সেগুলোতে আমরা সন্তুষ্ট হই না। তো তার জন্য সমস্যার প্রথম সলিউশন হচ্ছে পাবলিক সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে ভালো করতে হবে, যেটা কিনা মধ্যবিত্তরা পছন্দ করে অ্যাক্সেস করতে, ঠিক আছে। তারপর বলছে এনহান্সিং ফর্মাল ইকোনমি। অবভিয়াসলি আমি আগেও বলেছি, যখনই চ্যালেঞ্জেস যা থাকবে সেটাকেই উল্টে দাও, তাহলেই সমস্যার সমাধান চলে আসে। এখানে কি বললো, ইনফর্মাল সেক্টর বেশি হয়ে গেছে, সো স্বাভাবিকভাবে কী হবে, ফর্মাল সেক্টরকে বাড়িয়ে দাও, যেটা কিনা মাইক্রো লেভেলে এবং ম্যাক্রো লেভেলে, মানে ছোটোতে এবং বড়োতে দুটো লেভেলেই বাড়িয়ে দাও। মাইক্রো লেভেলে ছোটো জায়গাতে কী বলছে, জব সিকিউরিটি, মানুষের একটা পজিটিভ মাইন্ডসেট চলে আসবে যে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, আমার মন মানসিকতা ভালো আছে। ম্যাক্রো লেভেলে কী হবে, হাউস হোল্ডের টোটাল কনজামশন বেড়ে যাবে, রাইট। আজকে ধরো তোমার রোজগার যদি বাড়ে, তুমি যদি একটা সরকারি চাকরি পাও, তো স্বাভাবিক তোমার এখন যে খরচটা হয় বা তখন তোমার ফুল ফ্যামিলি তার থেকে বেশি খাবে, বেশি পড়বে, বেশি ভালো লাইফস্টাইল লিড করবে। আচ্ছা, ট্যাকলিং দ্য কস্ট অফ লিভিং ইস্যু। দেখো এই একটু আগে আমরা বললাম যত দিন যাচ্ছে কস্ট অফ লিভিং ইয়েটা বেড়ে যাচ্ছে, তো এই সমস্যাটাকে ট্যাকল করতে হবে। ট্যাকল করার জন্য আমাদের কি করতে হবে, দেখো কখনো কখনো পলিসিকে আনতে হবে যেটা কিনা অ্যাড্রেস করবে শর্টেজ ইন দ্য সাপ্লাই, ঠিক আছে। বেশ কিছু ডিমান্ড সাইড যে সাপোর্ট রয়েছে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করবে, কারণ কখন জিনিসের দাম বাড়ে, দেখবে কোনো জিনিস মার্কেটে যদি কমে যায়, যেমন আমরা কখন দেখেছি, কোভিডের সময় দেখেছি, মনে আছে মার্কেটে স্যানিটাইজার মাস্ক এগুলো কমে গেছিলো বলে মানুষ সবসময় কিনছিল বলে, তখন হয়েছে কি জিনিসের দাম বেড়ে গেছিলো। 5 টাকার মাস্কটা আমরা 500 টাকা দিয়েও কিনেছি, কিন্তু এখন তুমি যাও, এখন 10 টাকায় 5টা মাস্ক পাওয়া যায়, যেগুলো পার মাস্ক পরে 2 টাকা করে, বোঝা গেছে। সো কেন, বিকজ হচ্ছে যখন সাপ্লাইটা বেশি থাকে তখন ডিমান্ড কমে যায়, তো অটোমেটিক্যালি কী হবে, জিনিসের দামও কমে যাবে। তো এইটাও দেখতে হবে, যদি মানে যাতে প্রোডাকশানটা একটু বাড়ে, প্রোডাকশান বাড়লে কী হবে, ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড যদি কমে যায় জিনিসের দামও কমে যাবে। সো কখনো কখনো হাই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য বা কস্ট অফ লিভিং যাতে কন্ট্রোলে থাকে তার জন্য কি হয়, কখনো কখনো মার্কেটে সাপ্লাইয়ের পরিমাণ বাড়াতে হয়। এগুলো ইকোনমিরই ম্যাক্সিমাম কনসেপ্ট, যেহেতু এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইকোনমি করছি, যেহেতু আমার কাছে তোমরা এখন অবধি স্ট্যাটিক ইকোনমি করোনি, তো তাই হয়তো কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে। আদারওয়াইজ যদি আমি আরেকটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে ইউটিউবে অনেক ডেমো ক্লাস আমার দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউবে প্রচুর ডেমো ক্লাস আছে ইকোনমি, যে কথাগুলো আমি এখন পড়াচ্ছি বা বোঝাচ্ছি, যদি মনে হয় একবার ইন ডিটেল দেখতে চাও, আগে যত ব্যাচ পড়েছি সেই সমস্ত অনেক ক্লাস আমি ইউটিউবে ডেমো হিসাবে পাবলিশ করেছি, ঠিক আছে। তো সেইখান থেকে দেখে যদি মনে হয় যে আমার কনসেপ্টটা আর একটু ডিটেলে ক্লিয়ার করতে চাই, দেখে নিতে পারো। এছাড়া ওয়েট করবে যখন তোমাদের ব্যাচে ইকোনমি স্টার্ট হবে, সেখানে তো আমরা করবই। দেখো সাপোর্টিং এডুকেশন এবং হেলথ এবং এডুকেশনকে সাপোর্ট করা, যেটা আমি স্টার্টিংয়েই বললাম পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই পড়ে। যেমন দেখো ফর টার্সিয়ারি এডুকেশন, হাই লেভেলের এডুকেশনে টিউশন ফি বেশি থাকে, এটা আমি আগেই বলে ফেলেছি, ওটা এখানে দেওয়া রয়েছে। এছাড়া নন টিউশন কস্ট যেগুলো রয়েছে, বুকস রয়েছে, এই সমস্তগুলোর ক্ষেত্রে একটু কন্ট্রোল করা যেতে পারে। ডিপেন্ডিং অফ দ্য হেলথ কেয়ার কস্ট, যেটা আমি বললাম আর কি, মিডিল ক্লাসদের একটু রিলিফ হয়, কারণ মিডিল ক্লাসরা এমনই একটা পজিশনে থাকে, না তারা প্রাইভেট হসপিটালেরটা বেয়ার করতে পারে, না তারা সরকারি হাসপাতালে তাদের যেতে ইচ্ছা করে। পসিবল রিফর্মস ইন দ্য ট্যাক্সেশন সিস্টেমে আমরা কী কী রিফর্মস আনতে পারি। এলিমিনেটিং দ্য ব্র্যাকেট ক্রিপ, ঠিক আছে, এখানটা ভালো করে বোঝো। ব্র্যাকেট ক্রিপ মানে কি, ইনফ্লেশন ইনডিউসড ইনক্রিজ ইন দ্য ট্যাক্স রেট, ইনফ্লেশন ইনডিউসড ইনক্রিজ, একটা করে টার্মটা বোঝো। ব্র্যাকেট ক্রিপ, দিস ইজ কল্ড ব্র্যাকেট ক্রিপ, মানে এটাকে কাইন্ড অফ আলাদা করে দিয়েছে ব্র্যাকেট দিয়ে। তার জন্য আমরা কি করতে পারি, ইনফ্লেশন ইনডিউসড মানে যার ফলে হয়, ইনফ্লেশনের ফলে ঘটে যাওয়া
ইনক্রিজ ইন দ্য ট্যাক্স রেট, মার্কেটে টাকার পরিমাণ বেড়ে গেছে বলে, মানে টাকার পরিমাণ নয় সরি, মুদ্রাস্ফীতি, টাকার ইয়েটার মান কমে গেছে এবং হচ্ছে মূল্য বেড়ে গেছে। ওই যেটা বললাম আগে 10 টাকায় তুমি 4টে পেন পেতে, এখন 10 টাকায় তুমি 2টো পেন পাও, দ্যাট ইজ কল ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া, টাকার মান কমে যাওয়া। ভালো করে বোঝো, প্রোডাক্টের দাম বাড়া ইজ ইকুয়ালস টু টাকার ভ্যালু কমা। তো আগে যদি 4টে পেন পেতে দেখবে দাদুরা বলে না, দাদু ঠাকুমা বাবা মা, যে আমাদের সময় টাকার মূল্য ছিল, ভ্যালু ছিল, তোদের সময় নেই। তো এইটা হচ্ছে বলা হয়ে থাকে ইনফ্লেশন। তো যার ফলে কি হয়, ট্যাক্স রেটও বেড়ে যায়। ধরো তোমার এখানে তুমি আগে রোজগার করতে, ধরো কথার কথা বলছি, 500 টাকা তোমার ট্যাক্স দিতে হতো না, তুমি এখন রোজগার করছো 5000 টাকা, তোমার ট্যাক্স দিতে হচ্ছে। যদিও হয় না, আমি জাস্ট তোমাদের বোঝাবার স্বার্থে বলছি, আর কিচ্ছু না, ঠিক আছে? ধরো দিতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তখনের 500 টাকা এখনের 5000 টাকা সমান, বা হয়তো তার থেকেও কম। বোঝা গেছে ব্যাপারটা? কি ব্যাপারটা মানে হচ্ছে তোমাকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে, বেশি দিতে হচ্ছে, কিসের জন্য? ইনফ্লেশন বেড়ে যাওয়ার জন্য। তো যেমন ইনডিরেক্ট হতে পারে, ডিরেক্ট হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি তোমার নিজের রোজগারের নয়, এটা হচ্ছে যেহেতু ইনফ্লেশন হয়েছে সেহেতু ওভারঅলে জিনিসটা বেড়ে গেছে, তাই তোমাকে ট্যাক্সের পরিমাণটাও বেশি দিতে হচ্ছে। আচ্ছা, এছাড়া আর কি বলেছে লাস্টেরটা দেখো, ট্যাক্স বার্ডেন, যেটা লেবার টু ব্রডার বেসের ক্ষেত্রে আর কি তোমার যাচ্ছে, কাদের থেকে? লেবার থেকে, তাদের যে আরও উপরের লেভেল রয়েছে তাদের থেকে ব্রডার লেভেলে আর কি এটা ছড়িয়ে গেছে ট্যাক্সের ইয়েটা, কমপ্লিয়েন্সটা, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল সলিউশন বা ওয়ে ফরওয়ার্ড, যেগুলো আমরা মাথায় রাখতে পারি এই ক্ষেত্রে। তারপরটা আসছে 13.12 রেলওয়ে সেফটি ইন ইন্ডিয়া। এটা নিউজে কেন রয়েছে আশা করি আমরা সকলেই জানি। এটা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন যেহেতু আমরা পড়ছি, তো জুন মাসে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল ওড়িশাতে, বালাসোর ডিস্ট্রিক্টে ট্রেন দুর্ঘটনা। তো সেই কারণে রেলওয়ে সেফটি আমাদের নিউজে চলে এসছে। আমি তখনও তোমাদের হিন্দুর ক্লাসের সময় আমি বারবার করে এই কথাটা বলেওছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের এক্সামে কি ঘটনা ঘটলো, কতজন মারা গেল, কি হলো না হলো, সেটা বড় কথা নয়। ইউপিএসসি অলওয়েজ জিজ্ঞেস করে, যেহেতু রেলওয়ে সেফটি নিয়ে সমস্যা উঠেছে, সো রেলওয়ের কী অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, তার উপর এমফাসাইজ থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ইস্যুজ ইন রেলওয়ে সেফটি ইন ইন্ডিয়া, কী কী সমস্যা ফেস করতে হয়? ফাইন্যান্স, টাকা পয়সা রিলেটেড, মানে কি এক্সপেন্ডিচার, যেটা রেলওয়ে সেফটির ওপর আমরা খরচ করে থাকি, যতটা পরিমাণ টাকা আমাদের দেওয়া উচিত তার থেকে অনেক কম পরিমাণ টাকা আমরা খরচ করে থাকি। মার্চ 2023 সালে পার্লামেন্টারি কমিটি অ্যাপয়েন্ট করেছিল, দেখো পয়েন্ট আউট করেছে যে নট ওয়ান্স হ্যাড অ্যানুয়াল ফান্ডিং টু রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোষ হ্যাজ বিন স্পেন্ট ফুললি। পুরোপুরিভাবে রেলের সংরক্ষণের যে কোষটা রয়েছে, বা কোষ মানে হচ্ছে রাজকোষ, যেখানে টাকা থাকে, তো সেইটা পুরোপুরি স্পেন্ড করা হচ্ছে না, ঠিক আছে? সো এইটা একটা ফার্স্ট প্রবলেম। আচ্ছা, এরপরে কি বলছে? ডিটোরিয়েশন ইন অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও, আগে যতগুলো ট্রেন অপারেট করতো, যতগুলো ওয়ার্কিং ট্রাফিক আর্নিং ছিল না, তো সেগুলো আগের থেকে কি হয়েছে? ডিটোরিয়েট করেছে, মানে কোয়ালিটি ডাউনগ্রেড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখানে কিছু ডেটা আছে, একবার দেখতে পারো। 2021-22 সালেও 107.4, 2000 সালে তোমার 21-22 বোধ হয়, এক সেকেন্ড, হ্যাঁ, রেলওয়ে 107 থেকে 100, এক সেকেন্ড দাঁড়াও, এটা একটুখানি মুছে দিই, বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পেরেছি। এটা বলতে চেয়েছে 2021-22 সালে এই বছরে রেলওয়ে 100 টাকা খরচ করায়, মানে 100 টাকা 107 টাকা, এক সেকেন্ড, হ্যাঁ 107 টাকা, 107 টাকা খরচ করায় রেল পেয়েছে 100 টাকা। তার মানে রেলের কত হয়েছে? 7% মতো লস হয়েছে, ঠিক আছে? তো সেইটাই বলেছে। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেম ফেস করতে হয়, যেমন দেখো ডিরেলমেন্ট দেখো ক্যাগের মত অনুসারে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্টটা বেরিয়েছিল সেখানে তিনি একটা টাইটেল দিয়েছিলেন ডিরেলমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে, যেখানে বলা হয়েছিল 69% মতো যে রেলওয়ে রয়েছে অ্যাক্সিডেন্ট রয়েছে। এটা হয় কিসের জন্য? লাস্ট 4 বছরে 2018 থেকে 2021-এর মধ্যে হয়েছে ডিরেলমেন্ট টার্মটার মানে কি? লাইনচ্যুত হয়ে যাওয়া, ঠিক আছে? মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এইভাবে করে এদিকে বেঁকে গেল, যেটা এই ঘটনাটাও সেম সেই কারণেই ডিরেলমেন্টের জন্যই হয়েছিল। লাইন ঠিক মতো রাখতে পারেনি বলে উল্টো লাইনে ঢুকে গেছে এবং ওদিক থেকে ট্রেন আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এছাড়া হচ্ছে ট্র্যাক ডিফেক্ট রয়েছে, ট্র্যাকে বেশ কিছু সমস্যা থাকে, ইঞ্জিনিয়াররা প্রপার মেনটেন করে না, অপারেটিং এরর থাকে। তারপরে হচ্ছে এছাড়া মেন কারণ হচ্ছে ডিরেলমেন্ট। ল্যাক অফ মডার্নাইজেশন, ট্র্যাক রিনিউয়াল, সেই কোন কালে বানিয়ে রেখে দিয়েছে সেই সমস্ত ট্র্যাকের ওপর থেকে এখনও চলে আসছে, প্রপার মডার্নাইজেশনও আসেনি, ট্র্যাকগুলোকে নতুন করে আবার রিনিউও করায়নি বা তৈরিও করেনি। তো এটাও একটা মেন কারণ বলতে পারো এত পরিমাণ মারা যাওয়ার। এছাড়া কত? এটা 2017 থেকে 21-এর মধ্যে 289 ডিরেলমেন্ট হয়েছে,
রয়েছে যেটা কিনা 26% মতো লিঙ্ক ট্র্যাকের সাথে যুক্ত। কনজেশন অফ দ্য ট্র্যাকে প্রচুর কনজেস্টেড হয়ে গেছে, প্রচুর মালবাহী গাড়ি ঢুকে যায়, দেখবে প্রায় 10,000 কিলোমিটার অফ ইন্ডিয়াস রেলওয়ে ট্র্যাক টানেল এক্সিড 125%, মানে এরা নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে আমাদের 10,000 কিলোমিটার মতো যে রেলওয়ে ট্র্যাক রয়েছে তার ভেতর 125% মতো তারা যে ইয়েটা তৈরি করে আর কি, মানে যাতায়াত করে সেটা এক্সেস হয়ে গেছে, মানে 100% হচ্ছে তাদের ক্যাপাসিটি, তারা কত 125 অবধি করছে। সো দ্যাট মিনস অনেকটা বেশি কিন্তু, ঠিক আছে। সো যার ফলে কি হচ্ছে, কনজেশন হয়ে গেছে, ঘন ঘন ট্রেন হয়ে গেছে এবং এক্সস্টেড হয়ে গেছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও বেড়ে গেছে। সেখানে চায়নার রুট লেন্থ কত 1,55,000 কিলোমিটার, ইন্ডিয়ার কত 68,100 কিলোমিটার মতো, ঠিক আছে। আচ্ছা, যেখানে পপুলেশন কিন্তু চায়না আর ইন্ডিয়ার অলমোস্ট সমান, ইভেন আমরা রিসেন্টলি দেখেছি ইন্ডিয়াও চায়নাকে অবধি পপুলেশনে ছাপিয়ে গেছে। আই থিঙ্ক 58 আর ওদের বোধহয় 57 এরকম হয়েছে দেখলাম, যেটা 1,42,000 1,42,58,000 আমাদের, আর ওদের বোধহয় 1,42,57,000 সামথিং এরকমই দেখেছিলাম লাস্ট কবে যেন একটা। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে অপারেশনাল ইস্যুস, কী কী সমস্যা ফেস করতে হয়। দেখো, নট ফলোয়িং ম্যান্ডেটেড সেফটি নর্ম, অনেক সময় থাকে যে প্রপার ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম তারা মেনটেন করে না, যে নর্মগুলো বা নিয়মগুলো বানিয়ে দেওয়া হয় যেগুলো মানার কথা বলা হয়। সো ক্যাগও কিন্তু এইটা বারবার এমফাসাইজ করেছে যে প্রপার নিয়মটা ঠিকমতো মানছে না। ডিলে ইন এনকোয়ারি, ধরো কোনো সমস্যা যখন হয় তার 49% কেস যেগুলো রয়েছে সেগুলো রিপোর্ট অ্যাকসেপ্টই হয় না, সেগুলো ডিলেতেই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। সো এটাও একটা অন্যতম কারণ। টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন কি আমাদের অ্যাপ্রোচ কী থাকা উচিত, ডাউন টু টপ অ্যাপ্রোচ, মানে আমরা নিচ থেকে করতে করতে যাব, পিরিয়ডিক একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজটা দেখতে স্টার্ট করব, বাট উল্টে আমরা কি করি, আমরা টপ ডাউন অ্যাপ্রোচ করি, ওপর থেকে নিচের দিকে দেখার চেষ্টা করি, বাট আদতেও সেটা হয় না। মানে কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে তুমি ক্লাস 12-এর এনসিআরটি থেকে 6-এর এনসিআরটির দিকে পড়া স্টার্ট করবে। ইজ ইট পসিবল? এটা শুনে হাস্যকর লাগলো না? তো আমরা পড়ি কি, আমরা 6 to 12 এনসিআরটি পড়ি, 6 থেকে স্টার্ট করি, তারপর 12-এ গিয়ে শেষ করি, বাট এটা কি বলছে, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা ওপর থেকে তুমি নিচের দিকে করতে করতে যাবে, তো যেটা কখনোই সাকসেসফুল হয় না। হিউম্যান রিসোর্স রিলেটেড বেশ কিছু সমস্যা ফেস করতে হয়, যেমন ধরো ভ্যাকান্সি। এখন এই যে যেরকম কাকোদার কমিটি যেটা রয়েছে না, তারা রিপোর্টটা বলেছিল যে আমাদের ইন্ডিয়াতে 3.12 লাখ মতো নন গেজেটেড পোস্ট রয়েছে, নন গেজেটেড পোস্ট, ঠিক আছে। তো যেটা কিনা চাইলে মানে পুরোপুরি ভ্যাকেন্ট রয়েছে, এটা এক্সাম কন্ডাক্ট করিয়ে এটাকে ফুলফিল করা যায়। এতে কি হবে, একজন লোকের ওপর প্রেশারটা কম হবে। কেন বলছি, কারণটা দেখো, এই যে ধরো যারা ট্রেন চালায় না, তাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা কখনো 16 ঘন্টা অবধি ট্রেন চালাতে হয়। এবার কনস্ট্যান্টলি যদি একটা লোক এইভাবে চালায়, তাহলে কী হবে, তার কনসেন্ট্রেশন ব্রেক হয়, সে টায়ার্ড হয়ে পড়তে পারে, চোখে ঘুম চলে আসতে পারে, স্পেশালি যখন রাতের দিকে ট্রেনগুলো যায়, ভোরবেলার দিকে যায়। তো কেন, কারণ এত সময় দিতে হচ্ছে কেন, কারণ হচ্ছে যেহেতু সংখ্যা কম লোকের। এইবার যদি ধরো লোক সংখ্যা বাড়ানো হয়, তাহলে অটোমেটিক কী হবে, একটা লোকের ওপর প্রেশার কম পড়বে, সে হয়তো 7-8 ঘন্টা কাজ করলেই তার হয়ে যাবে। তো যার ফলে কী হবে, এমপ্লয়মেন্টটাকে যদি আমরা ঠিকমতো করি, ভ্যাকান্সিগুলোকে যদি ফুলফিল করি, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেকটা কমার চান্স থাকবে, ঠিক আছে। আনস্কিল্ড এবং এক সেকেন্ড, হ্যাঁ, আনস্কিল্ড এবং আনট্রেন্ড স্টাফ, অনেক স্টাফ রয়েছে, যেমন দেখবে বলা আছে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো কিনা ফেলিওর অফ রেলওয়ে স্টাফদের জন্যই হয়েছে, ঠিক আছে। মানে রেলওয়ে স্টাফরা প্রপারলি কাজ করতে পারেনি। যেমন দেখো 40 out of 55 অ্যাক্সিডেন্ট 2019-20 সালে যেটা হয়েছে সেটা এর মধ্যেই হয়েছে। 55টা অ্যাক্সিডেন্টের মধ্যে 40টাই হয়েছে রেলওয়ে স্টাফদের ফেলিওরের জন্য। ওভার ওয়ার্ক পাইলট, যেটা অলরেডি আমি বললামই তখন, যে অতিরিক্ত কাজ বা অতিরিক্ত সময় তাদেরকে কাজ করতে হয়, তো যার ফলে কি হয়ে থাকে, এই লোকো পাইলটরা কিন্তু এই যে ডিপ্লয়েড ওভার অ্যান্ড অ্যাবভ দেয়ার প্রেসক্রাইবড ওয়ার্কিং আওয়ার, তাদের যতটা বলা থাকে যে 8-10 ঘন্টা কাজ করবে, তার ওপরে গিয়ে তাদের 14 ঘন্টা 16 ঘন্টা অবধি তাদের কাজ করতে হয়। তো যার ফলে তারা টায়ার্ড থাকে, চোখে ঘুম থাকে, তাদের সেই কনসেন্ট্রেশন থাকে না অতক্ষণ ধরে গাড়ি চালিয়ে, তো তখন কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আচ্ছা, স্টেপস টেকেন ফর রেলওয়ে সেফটি, আমরা কী কী স্টেপস নিতে পারি, যেমন দেখো প্রচুর পরিমাণ ডিরেলমেন্ট, যেগুলো আগে লাস্ট 2 ডিকেডে হয়েছে, 2 ডিকেডস মানে 20 বছর, 20 ইয়ার্সে যা যা হয়েছে সেগুলো ড্রাস্টিক্যালি ডিক্লাইন করেছে, কত 350 পার ইয়ার, মানে 350 পার বছর আর কি, 2021-22 সালে আর কি। সেখান থেকে কত হয়েছে 22 মতো, মানে 350 থেকে সেটা 22-এ এসে দাঁড়িয়েছে 2021-22-এ, মানে 2000 সালে লাস্ট 20 বছর মানে 2000 সালে হয়তো 350টা বছরে হতো, সেটা এখন 22-এ এসে দাঁড়িয়েছে। সো দ্যাট মিনস আমরা কাজ করছি বা আগের থেকে পজিশন একটু বেটার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি নিচেরটায় পরে আসছি, মাঝখানে মনে হয় 2টো বক্স আমি বাদ দিয়ে গেছি। হ্যাঁ, এই 2টো বক্স প্রিলিমস ওরিয়েন্টেড রয়েছে, আমি একবার একটুখানি মুছে দিয়ে পড়িয়ে দিই, দাঁড়াও এক সেকেন্ড।
হ্যাঁ, এইটা কি বলছে, রেলওয়ে সেফটি ইকোসিস্টেম ইন ইন্ডিয়া কী কী লেভেল রয়েছে, একটা হচ্ছে অপারেশনাল লেভেল, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। ফায়ার এক্সটিংগুইশার যেখান থেকে আগুন নির্বাহক যেটা থাকে, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম অবভিয়াসলি, কভার সিস্টেম থাকে, তারপর হচ্ছে হট 3X ফর ট্র্যাক সেফটি, এগুলো হচ্ছে গভর্নমেন্টের আনা অপারেশনাল লেভেলে কাজ এখন চলছে। অপারেশনাল লেভেল মানে এই মুহূর্তে যেগুলোতে কাজ চলছে সেগুলো। আচ্ছা, ট্র্যাক রেকর্ডিং কার রয়েছে, ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, এছাড়া ইলেকট্রনিক ইন্টারলকিং এবং হচ্ছে আলট্রাসনিক ফ্লো ডিটেকশন রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনগুলো রয়েছে, কমিশন অফ রেলওয়ে সেফটি CRS, রেলওয়ে ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড রয়েছে, আর রাষ্ট্রীয় রেল সংরক্ষক কোষ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এগুলো এখানে ডিটেল কিছু দেওয়া নেই, জাস্ট নামটা দেওয়া রয়েছে যে এই 4টে বডি রয়েছে যারা রেলওয়ে রিলেটেড কাজ করে, আর এইখানে যে 8-10টা স্কিম রয়েছে সেই স্কিমগুলো এই মুহূর্তে অপারেশনাল লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালাচ্ছে। কমিশন অফ রেলওয়ে সেফটি CRS, এটা একটু ইম্পর্টেন্ট, এটার হেডকোয়ার্টার কোথায়, আচ্ছা দাঁড়াও দেখে নিই, লখনৌ, উত্তরপ্রদেশ। আচ্ছা, মিনিস্ট্রি এটা কারা চালাচ্ছে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, এটা মাথায় রাখতে হবে। এবার মনে হয়তো প্রশ্ন জাগবে দিদি সিভিল এভিয়েশন কেন, কারণটা দেখো, সিভিল এভিয়েশন জেনারেলি হয় হচ্ছে তোমার এরোপ্লেনের সাথে, ঠিক আছে, বাট এক্ষেত্রে কিন্তু গোলাবে না, এটা কিন্তু রেল মিনিস্ট্রি নয়, এটা কিন্তু সিভিল এভিয়েশন দেখে থাকে। এটা একটা চান্স আছে হয়তো অপশনে মিনিস্ট্রি অফ রেলওয়েও দিল, বললো CRS বা কমিশন অফ রেলওয়ে সেফটি, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, মিনিস্ট্রি অফ রেলওয়ে, আর অপশনে থাকলো মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনস। তো সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্স আছে অ্যান্সার ভুল করার, তো ভালো করে এটা দেখে রেখো। আচ্ছা, র্যাশনালি এটার ঘটার কারণটা কি দেখো, মিনিস্ট্রি এভিয়েশনে এটা রেগুলেট করে থাকে ইনফ্লুয়েন্স অফ রেলওয়ে এস্টাবলিশমেন্টস টু প্রিভেন্ট দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে কখনো বাধা না হয় আর কি, কারোর স্বার্থে যাতে আঘাত না লাগে, সেই জন্য এটাকে ডিফারেন্ট মিনিস্ট্রির আন্ডারে দেওয়া হয়েছে। আচ্ছা, জেনেসিসের ক্ষেত্রে কি বলছে, ইট ওয়াজ রিডিজাইনড অ্যাজ দ্য কমিশন রেলওয়ে সেফটি 1961 সালে নতুন করে এটাকে রিডিজাইন করা হয়েছিল। এই ম্যাটারগুলো কিসে রিলেটেড থাকে, রেল যে যখন মানুষ কোথাও যায়, রেলে ট্রাভেল করে, সেই সময় যাতে তাদের সেফটি প্রোভাইড করা হয় সেই কাজগুলো করে থাকে। এছাড়া স্ট্যাটিউটারি কিছু ফাংশনস করে, যেমন ইন্সপেকশন করা, ইনভেস্টিগেট করা, তারপর অ্যাডভাইস দেওয়া, ইনভেস্টিগেট করা কোনো রেল অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে সেরকম বড় বিষয়গুলো দেখে থাকে। ব্যাস এইটুকুই দেখবে। এরপরে আসবো আমরা লাস্টের দিকে, এইটুকু বাকি আছে আই থিঙ্ক। হ্যাঁ, রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোষ যেটা রয়েছে, যেই মাত্র আমরা নামটা দেখলাম সেটাও একটুখানি দিয়েছে এখানে। এটা কি করে, এটা অবভিয়াসলি ফান্ড ডেডিকেট করে, কোষ নামের মধ্যেই বুঝতে পারছো। ফান্ড করে কিসের জন্য, রেলওয়ে এর 2017-18 থেকে এটা কর্পাস কত ছিল, 1 লাখ কোটি টাকা মতো আগামী 5 বছরের জন্য 2022 অবধি, 2017 থেকে 2022 অবধি এটা দেওয়া হয়েছিল। অবজেক্টিভ কী ছিল দেখো, যাতে ব্যাকলগ, পুরনো যে ক্রিটিক্যাল সেফটি রিলেটেড যে কাজগুলো ব্যাকলগ হয়ে রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে, সেই কাজগুলো যাতে খুব সহজে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ফাস্টার ডেভেলপমেন্ট অফ দ্য লিঙ্ক হফম্যান বুশ বা LBH কোচেস, এই নামটা শুনে থাকবে, লিঙ্ক হফম্যান বুশ নাও শুনতে পারো, বাট LHB কোচ শুনে থাকবে, এটা খুব কমন নাম LHB কোচেস, যেটা কিনা 1995 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এগুলোকে খুব সেফার বলে মনে করা হয়, যে আগে যে কোচ ছিল না, আগের কোচটার নাম ছিল ICF কোচ, ঠিক আছে, এই ICF কোচের থেকেও LHB কোচগুলো কিন্তু যথেষ্ট সেফ রয়েছে, এবং যেগুলো কিনা কী হয়ে থাকে, কাটিং এজ টেকনোলজির দ্বারা হয়ে থাকে। যেমন ধরো দেখো, ডিস্ক ব্রেকস রয়েছে, হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম রয়েছে, সেন্টার বাটার কাপলিং সিস্টেম, সাইড সাসপেনশন। সব থেকে বড় ব্যাপার একটা জিনিস বলি, এগুলোর ইন ডিটেল না জানলেও চলে, টু বি অনেস্ট আমি নিজেও জানি না, কারণ আমি তো রেলের এত ইন ডিটেল পড়ি না, বা যারা হয়তো এই নিয়ে কাজ করে তারা জানে যে এর সাসপেনশন কীভাবে কাজ করে বা বাফার কাপলিং কী জিনিস। তোমাদের দরকারও নেই এত ইন ডিটেল যাওয়ার, কারণ পরীক্ষাতে তোমাকে এগুলোর এক্সপ্লানেশন জিজ্ঞেস করবে না, জাস্ট তোমাকে জানতে হবে, মুখস্থ করতে হবে যে এই জিনিসগুলোর মাধ্যমে নতুন যে LHB যে সিস্টেমটা এসছে সেগুলো কাজ করে, যার ফলে রিস্কটা অনেকটা আগের থেকে কমেছে, দ্যাটস ইট, আর কিছু না। ইনক্রিজিং বাজেটারি এক্সপেন্স, আগের থেকে এখন রেলের জন্য বাজেটে টাকার পরিমাণও কিন্তু বেশি রাখা হচ্ছে, 2.4 ট্রিলিয়ন রুপি, যেটা রেকর্ড, এর আগে কখনো হয়নি, মানে 30 বিলিয়ন ক্যাপিটাল আউটলে মতো রাখা হয়েছে, যেটা কিনা 50% ইনক্রিজ হয়েছে আগের বছরের ফিসকাল ইয়ারের থেকে। এই বছরে প্রায় 50% বেশি টাকা আমরা ইনভেস্ট করছি রেলওয়ের ক্ষেত্রে। ইন্ট্রোডাকশন অফ কাভার্ড সিস্টেম কী করছে, এটাও সেম তাই, তোমার এলিমিনেট করে ট্রেন যাতে কলিড না করে, একে অপরের সাথে ধাক্কা না লাগে, সেই জিনিসটা দেখার জন্য এই কাভার্ড সিস্টেমটা করা হয়েছে। এবার এই কাভার্ড সম্পর্কে এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে, একটুখানি দেখে নেই আমরা।
দেখো কি বলছে, কভাচ হচ্ছে একটা অটোমেটিক প্রোটেকশন সিস্টেম যেটা কিনা ডেভেলপ করা হয় কবে 2012 সালে। অটোমেটিক প্রোটেকশন সিস্টেম, এটা অটোমেটিক কাজ করে প্রোটেকশনটা, ঠিক আছে। আর এটার নামটা কভাচ দেওয়া হয়েছে কিসের জন্য, দেখো ট্রেন কলিশন অ্যাডভোকেট সিস্টেম বা TCAS, যেটা গট রি এন্ট্রিং টু কভাচ অর আর্মার। কভাচ মানে কি আমরা বলি না বাংলায় কবচ, কবচ মানে হচ্ছে যেটা কিনা তোমাকে প্রোটেকশন প্রোভাইড করে। যেমন সেই আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধ করতে গেলে পরে বুকের সামনে একটা কবচ পরে নিত, বা মহাভারতে কর্ণেরও কবচ ছিল। সো দ্যাট ইজ কল দি কবচ কুণ্ডল বা কবচ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হয়েছে কিসের মাধ্যমে, রিসার্চ ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস RDSOর মাধ্যমে। তার সাথে ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা একসাথে কোলাবোরেট করেছে। এটা স্টেট অফ দি আর্ট ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে পড়ছে, আর হচ্ছে এটা তোমার SL4 স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। ফিচার্সগুলো একবার হালকা দেখে রাখতে পারো, খুব আহামরি কিছু না, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, 12 সালে এসেছিল। সো এখন এই মুহূর্তে জিজ্ঞেস করার চান্সটা তুলনামূলক কম, বাট স্টিল একবার দেখে রাখো। প্রিভেন্ট করে ট্রেনকে, দেখো যখন ট্রেন সিগন্যাল। আচ্ছা, কি ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো একবার একটু আমরা দেখে নিতে পারি। খুব বেশি ইম্পর্ট্যান্ট কিছু নয়, যেহেতু 2012 সালে হয়েছে, এখন আসার চান্স অত্যন্ত কম, বাট স্টিল একবার চোখ বুলিয়ে নাও। ট্রেন যখন পাস করে আর কি, রেড সিগন্যাল যেটা ডেঞ্জারকে বোঝায়, তো সেইখান থেকে আর কি এটা মানে লাল সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেয় যে ট্রেন আসছে বা ডেঞ্জার রয়েছে, যাতে প্রোটেকশন প্রোভাইড করা যায়। অ্যাক্টিভেট করছে ট্রেনের ব্রেকিং সিস্টেম, যেটা অটোমেটিক্যালি হয়ে থাকে। যদি ড্রাইভার সেটাকে মানে ব্রেকটা কন্ট্রোল করতে নাও পারে, অ্যাটলিস্ট সেটা অটোমেটিক হয়ে যাবে। প্রিভেন্ট দ্য কলিশন বিটুইন দ্য টু লোকোমোটিভস, যখন দুটো মানে ট্রেন আসছে, ঠিক আছে, তারা ধরো যদি দুজনেই কভার সিস্টেমকে ফাংশনাল হয়ে থাকে আর কি, কাজ করে থাকে, সেটা কিনা কলিশন বা ধাক্কা লাগার চান্স থাকে না। এছাড়া রিলেজ SOS মেসেজেস ডিউরিং এমার্জেন্সির সময় SOS SMS অটোমেটিকভাবে চলে যাবে। সেন্ট্রালাইজড লাইভ মনিটরিং হয়ে থাকে, যেটা কনস্ট্যান্টলি লাইভ মনিটর করে থাকে ট্রেন কোথায় যাচ্ছে, কিভাবে মুভ করছে নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়া হচ্ছে প্রবাবলি এরর, দেখো কত হচ্ছে 10,000 বছরে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এরর কত, 1 in 10,000 ইয়ার্স। মানে হচ্ছে কভাজে যদি মানে থাকা সত্ত্বেও যদি কোনো ভুল ত্রুটি হয় বা এরর আসে, কত 10,000 বছরে একটা ভুল হতে পারে, তার মানে ভুলের চান্স অত্যন্ত কম। আচ্ছা, কিভাবে কভাজ কাজ করে একবার দেখতে পারো, খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট না, ফর আ রিডিং পারপাস দেখে রাখতে পারো। এই ট্র্যাকের ভেতর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান RFID ট্যাগ থাকে, এইটা একটুখানি মনে রাখবে। এছাড়া হচ্ছে স্টেশনারি RTCS ইউনিট ইনস্টল করা থাকে প্রত্যেকটা রেডিও টাওয়ারে। আর কি বলছে, যখন দুটো ট্রেন পাস হয় তখন RFID ট্যাগ যেগুলো থাকে সেগুলো সিকোয়েন্সিয়ালি তাদের ডিরেকশন এবং স্পিডকে ডিটারমাইন করে বলে দেয়, ঠিক আছে। আর এটা অটোমেটিক ব্রেকটা অ্যাপ্লাই হয়ে থাকে, যেটা আমি অলরেডি বললাম। এটা খুব একটা দরকার নেই, একবার জাস্ট রিডিং পড়ে রেখো, কারণ অনেক দিন হয়ে গেছে, এত ইন ডিটেল আসার চান্স খুব একটা নেই। তবু যদি আসে, প্রিলিমসে আসার চান্স আছে, মেন্সে খুব একটা আসার সম্ভাবনা নেই। মেন্সে হয়তো রেল সেফটি আসলো, সেক্ষেত্রে তুমি কভাজের বিষয়টা একটু মেনশন করলে ব্যাস, দ্যাটস ইট, এইটুকুতেই হবে। আচ্ছা, আদার মডার্নাইজেশন এফোর্টস টু এনহান্স সেফটি, কী কী মডার্নাইজেশন এফোর্টস এসছে দেখো। মেনটেনেন্স অফ ট্র্যাক অন দ্য ইন্ডিয়ান রেলওয়ে, যেটা কিনা আমরা কী করেছি, মেকানাইজড ট্র্যাক তৈরি করেছি, কিসের মাধ্যমে, যেমন হাই আউটপুট ট্যাম্পিং এবং স্টেবিলাইজিং মেশিন বা হটস 3X নাম দেওয়া হয়েছে, এইমাত্রই আমরা দেখলাম। এগুলো ডিটেল এখানে দেয়নি, অত ডিটেল আমাদের এই মুহূর্তে দরকারও নেই। এই মুহূর্তে যতটুকু আমাদের নিউজে রয়েছে সেটুকু দেখলেই যথেষ্ট। ইন্সপেকশন অফ ট্র্যাক অলসো বিন মডার্নাইজড, ইন্সপেকশন টাইম টু টাইম দেখা, চেক করা, ঠিক আছে, সেটাকে মডার্নাইজ করতে হবে। কিসের মাধ্যমে, যাতে অ্যাডভান্স ট্র্যাক রেকর্ডিং কার থাকে না, যারা প্রপার ট্র্যাকগুলোকে মেনটেন করে বা দেখে যে কীভাবে কাজ হচ্ছে কি হচ্ছে না। ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেম BMS, যেটা একটা ওয়েব বেসড IT অ্যাপ্লিকেশনস হয়ে থাকে, যারা 24/7 ইনফরমেশন প্রোভাইড করে থাকে যে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা সেই বিষয়ে। সিগন্যাল সিস্টেম, ইলেকট্রনিক ইন্টারলকিং দেওয়া হয়ে থাকে, কোথায় দেখবে যে সবুজ কালার, অরেঞ্জ কালার, হলুদ, রেড এরকম সিগন্যাল দেওয়া হয়ে থাকে। কনফ্লিক্টিং সিগন্যালস আর নট সেন্ট, যখন কোনো কনফ্লিক্ট আসে সেই সময় ক্ষেত্রে কিন্তু ইন্টারলকিংয়ে কোনো কনফ্লিক্ট যাতে ঝামেলা সৃষ্টি না হয়, ঠিক আছে, তো সেই জন্য এটা করা হয়ে থাকে। রিমুভাল অফ দ্য আনম্যান্ড ক্রসিং, রিমুভাল অফ আনম্যান্ড ক্রসিং মানে কি, যখন দেখবে এই যে তোমার 2022 সালের শেষ অবধি যাবতীয় যা আনম্যান্ড লেভেল ক্রসিং ছিল না, সেগুলোকে এলিমিনেট করে কি করা হয়েছে, ব্রড গজ নেটওয়ার্ক বা ইন্ডিয়ান রেলওয়ে করা হয়েছে। আনম্যান্ড ক্রসিং কোনগুলোকে বলা হয়, যেগুলো কিনা তোমার ওই ইসে থাকে না, দেখবে এই যে
আরে ওইগুলোকে কি বলে, ব্রিজ সিস্টেম মতো না থাকে না যেগুলোতে, যেমন এই ধরো একটা রেল লাইন, এই একটা রেল লাইন, এবার তুমি এপাশ থেকে এপাশে যাবে, ওপর দিয়ে ব্রিজ নেই, তুমি কি করলে সামনে থেকে হেঁটে গেলে, সো সেক্ষেত্রে মৃত্যুর চান্স অনেক বেশি থাকে। তো যার জন্য 2022-এর শেষ অবধি এরকম আর কোনো জায়গা নেই, এখন সব জায়গাতেই কিন্তু এই ব্রিজগুলো হয়ে গেছে। এরপর আসি ইলেকট্রিফিকেশন অফ রেল নেটওয়ার্ক, ইলেকট্রিফিকেশন প্রোভাইড করেছে, ইলেকট্রিসিটি দিয়েছে ব্রড গজগুলোতে 12টা স্টেট এবং হচ্ছে ইউনিয়ন টেরিটরিগুলোতে মার্চ 2023 অবধি। ডেভেলপিং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, প্রত্যেকটা জায়গায় এখন আরপিএফ অফিসারদেরকে তোমার হচ্ছে ইয়ে করে রাখা থাকে আর কি, অলরেডি আগে থাকতে থাকে, তারা গভর্নমেন্টের পুলিশ ফোর্সের আন্ডারে পড়ে। সাজেশনস ফর রেলওয়ে সেফটি, কী কী দেওয়া যেতে পারে, যেমন দেখো ক্যাগ একটা যে রিপোর্ট দিয়েছে সেখানে ক্যাগ নিজেই বেশ কিছু সাজেশন বলেই দিয়েছে, যেমন প্রপারলি সঠিকভাবে স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স টু শিডিউল টাইম লাইন, যে টাইমে যদি বলা থাকে 10টা 10-এ ট্রেন 10টা 10 সেই ট্রেনকে সেখানে ঢুকতে হবে। আগে হতো না, ইদানিং দেখবে ট্রেন এখন অনেক টাইমে চলে আসে, আগে ট্রেন অলওয়েজ 15-20 মিনিট লেট করতো, বাট এখন কিন্তু এই বিষয়টা একেবারেই হয় না। তো সেটাই বলছে শিডিউল টাইমে কিন্তু ট্রেনকে ঢুকতে হবে, যাতে কিনা পরে ট্রেনের সাথে কোনো রকমভাবে কলিশন বা ধাক্কা লাগার চান্স না থাকে, কারণ একটা টাইমের অনেকটা ডিফারেন্সেই কিন্তু পরের ট্রেন থাকে, যদি সেই আগের ট্রেনটা লেট করে তবেই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তো সেটা যাতে না হয়। আচ্ছা, স্ট্রং মনিটরিং মেকানিজম করতে হবে, যাতে স্ট্রংলি মনিটর করা যেতে পারে তার ইমপ্লিমেন্টেশন বা মেনটেনেন্স অ্যাক্টিভিটি, মানে ধরো নিয়ম এনে দিলেই তো হবে না, নিয়মটা ঠিকঠাক লোকে মানছে কিনা, ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেটাকে স্ট্রংলি মনিটর করতে হবে, দেখতে হবে, তবেই সেটা পসিবল। নিড ফর অ্যাটিটিউডনাল চেঞ্জেস, মানুষের অ্যাটিটিউডের বদল ঘটাতে হবে, মানে কি মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কমিটেড থাকতে হবে নিজের সেফটির ক্ষেত্রে। অনেকে থাকে দেখবে হুটহাট ট্রেন আসছে, ও অসুবিধা হবে না, পার হয়ে যেতে পারবো, তো যেই পার হতে চায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা একটা খারাপ কিছু ঘটে যায়। সো মানুষকেও অনেক বেশি অ্যাওয়্যার হতে হবে। কোয়ার্ডিনেশন অন আ রিয়েল টাইম বেসিস টু আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট শর্ট কামিংস, তো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ক্ষেত্রে একটা নাম দেওয়া হয়েছে কনফিডেন্সিয়াল ইনসিডেন্ট রিপোর্টিং অ্যানালিসিস সিস্টেম বা সিআই বা সিরাস, এইভাবেও নাম ধরতে পারো। এটা ব্রিটিশ রেলওয়ে সিস্টেম থেকে আমরা এটাকে ইউজ করে থাকছি, তো সেইটাকেও বলছে যে এটাকে প্রপার রিয়েল টাইম যে কোয়ার্ডিনেশন রয়েছে না, সেটাকে সেই স্টাফদের সাথে প্রপারলি কোয়ার্ডিনেট করতে হবে। রিডিউসিং হ্যাবিটেশন নিয়ার ট্র্যাক, অনেক সময় আমরা দেখতে পাই না, আমার বাড়ি যেরকম বারাসাত স্টেশনের পাশে, মধ্যমগ্রামে, দত্তপুকুরে, আশেপাশে তুমি অনেক জায়গায় দেখতে পাবে, বা শিয়ালদা স্টেশনের পাশে, সব ঘরগুলো পরপর রেলওয়ে স্টেশনের পাশেই আর কি, তোমার রেলওয়ে যে ট্র্যাকগুলো থাকে তার পাশে যাদের বাড়ি নেই আর কি, উদ্বাস্তু থাকে বা রিফিউজি হয়ে থাকে, তারা ওখানেই ধরো কোনো রকম আর কি বাড়ি বানিয়ে তারা ওখানে ট্র্যাকের পাশেই বাড়ি করে থাকতে স্টার্ট করে দেয়। তো সেটাই বলছে, এর ফলে কিন্তু সেই সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের হুটহাট অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, মারা যাওয়ার ভয় থাকে। তো সেটাই বলছে যে ট্র্যাকের পাশে থাকার পরিমাণটাও কমাতে হবে, ট্র্যাকের পাশে থাকা অ্যালাউ করা যাবে না। ইনফ্রাস্ট্রাকচার এবং স্কিলিং, মানুষের মধ্যে পরিকাঠামো এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটাকেও বাড়াতে হবে, এবং অটোমেটিক লকিং অফ ডোর, যেটা মেট্রোর ক্ষেত্রে হয়, দেখেছো মেট্রোতে সকলে উঠেছো আশা করি, সো মেট্রোতে উঠলে যতক্ষণ না দরজা বন্ধ হবে, ডোর যতক্ষণ না বন্ধ হয় মেট্রো চলে না। কিন্তু এটা কি আমাদের লোকাল ট্রেনে হয় না? হয় না, কিন্তু লোকাল ট্রেনে দরজা খোলা থাকে তাও ট্রেন চলে, সো যার ফলে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। তো মেট্রোতে অ্যাক্সিডেন্ট কেন হয় না? বিকজ মেট্রোতে দরজা লাগাবার পরেই একমাত্র মেট্রো চলবে, আদারওয়াইজ চলবে না। সো অটোমেটিক দরজাটাকে কিন্তু ক্লোজ করার যে বিষয়টা, লক করার বিষয়টা, এটাও কিন্তু স্টার্ট করতে হবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও। ব্যাস, এরপরে আজকে লাস্ট টপিক 3.13 রোড সেফটি। দেখো কি বলছে, এটা নিউজে কেন রয়েছে রোড সেফটি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI যারা রয়েছে তারা একটা গাইডলাইন জারি করেছে, যেটাতে বলেছে কি রেকটিফিকেশন অফ অ্যাক্সিডেন্ট প্রন স্পট, মানে হচ্ছে যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয় দেশের, সেই জায়গাগুলোকে মার্ক করতে হবে এবং সেটাকে রেকটিফাই করতে হবে কিসে, ন্যাশনাল হাইওয়ের ওপর, যেটা শর্ট টার্ম মেজার, মানে এটা লং টার্ম না, অনেক দিন ধরে না, এটা ছোট অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে, ব্ল্যাক স্পট খুব ইম্পর্টেন্ট। ব্ল্যাক স্পট কোনটাকে বলা হয়, যেখানেই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। দেখো রোড অ্যাক্সিডেন্ট না কিছু মানে নির্দিষ্ট জায়গাতেই হয়, বা ওই জায়গাগুলোতেই বেশি পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট দেখা যায়। স্পেশালি এখানে কি বলছে দেখো এখানে ন্যাশনাল হাইওয়ের 500 মিটার স্ট্রেচ, ঠিক আছে, 500 মিটার স্ট্রেচের মধ্যে হচ্ছে এই ব্ল্যাক স্পটগুলো দেখা যায়, যেখানে 5টা মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো 5 রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে ফ্যাটালিটি মানে কেউ মারা গেছে, ফ্যাটালিটি মানে মারা গেছে, বা গ্রেভিয়াস ইঞ্জুরি, খুব খারাপভাবে ইনজিওর্ড হয়েছে লাস্ট 3 বছরে। আর একটা কি বলছে, যেখানে 10 জন ফ্যাটাল হয়েছে টোটাল লাস্ট 3 বছরে, বা হয়তো এটাও হতে পারে যে 10 জন ব্যক্তি মারা গেছে লাস্ট 3 বছরে। তো এই রকম যে জায়গাগুলো রয়েছে রাস্তায়, সেগুলোকে আমরা কি বলতে পারি, ব্ল্যাক স্পট বলতে পারি, যেগুলো কিনা রোড অ্যাক্সিডেন্টের একটা জায়গা হিসেবে এখানে তোমার ইয়ে করা হয়েছে, রেকটিফাই
রেকটিফাই করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হাইলাইট কি বলছে দেখো, কি হাইলাইট অফ দ্য গাইডলাইন্সে কী কী বলা হয়েছে। NHAI যে প্রজেক্ট যে ডিরেক্টর রয়েছে তারা কি করবে, এই রেকটিফিকেশনসটা করে থাকবে, এই রেকটিফাই করবে। রেকটিফাই মানে কি, শুধরানো করা, ঠিক আছে, সংশোধন করা। এই অ্যাক্সিডেন্ট প্রন স্পটগুলোকে কত 10 লাখ পার স্পট, মানে পার স্পটের জন্য 10 লাখ টাকা করে নির্দিষ্ট করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া শর্ট টার্ম মেজারের মধ্যে কি বলছে, মোর দ্যান 10 লাখ আপ টু 25 লাখ, 10 লাখ থেকে 25 লাখ অবধি দেওয়া হবে কোথায়, কনসার্ন রিজনাল অফিসে, সেই পার্টিকুলার এলাকার যে রিজনাল অফিস রয়েছে সেইখানে দেওয়া হবে। শর্ট টার্ম মেজারের মধ্যে আর কি বলছে, পেডেস্ট্রান ফেসিলিটি, পেডেস্ট্রান মানে হচ্ছে পদাতিক যারা পায়ে হাঁটা থাকে, যেমন হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটার কথা বলা হয়, অ্যাডভান্স ওয়ার্নিং সিগন্যাল থাকে, ক্র্যাশ ব্যারিয়ার থাকে, রেলিং থাকে, সোলার লাইট, ব্লিঙ্কার্স, এরকম অনেক ধরনের জিনিসপত্র আমরা রাস্তাঘাটে বেরোলে দেখতেই পাই নিজেরা। তো এগুলো কেন করা হয়, ফর গিভিং আ শর্ট টার্ম মেজার, ঠিক আছে। ফ্যাক্টরস ড্রাইভিং রোড অ্যাক্সিডেন্ট, কী কী কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ফার্স্ট বলছে রোড এনভায়রনমেন্ট ফ্যাক্টরস ক্ষেত্রে মানে রাস্তার অবস্থা খারাপ, অনেক সময় প্রপার লাইট থাকে না, স্ট্রিটের ডিজাইন ঠিক মতো থাকে না, গাড়ি প্রচণ্ড স্পিডের বেশি বাইরে চালাচ্ছে, পুয়োর ডিজাইন, মানে ধরো দেখবে রাস্তাগুলো এরকম অনেক সময় এরকম বাঁকগুলো হয় না, তো জেনারেলি দেখা যায় এই বাঁকের এই রকম জায়গাতে এপাশ থেকেও একটা আসে, এপাশ থেকেও আসে, ঠিকঠাক মেনটেন হয় না, এখানে অ্যাক্সিডেন্টগুলো হয়। স্পেশালি প্যারাবলিক পাথের যখন বা এরকম গোল চক্করগুলো পার হওয়ার জন্য দেখবে গাড়িগুলো অনেক সময় এরকম কলকাতার দিকে নিয়ম করা আছে না, এই পাশের গাড়ি এদিক দিয়ে যেতে পারবে না, এপাশের গাড়ি ঘুরে তারপর ওকে এপাশে আসতে হবে, বা এপাশ থেকে যদি যায় তাকে ওকে এপাশ থেকে গিয়ে এপাশে এদিক দিয়ে ঘুরতে হবে। ও চাইছে এদিকের রাস্তায় যাবে, তার জন্য ও এরমভাবে ডিরেক্টলি চলে যেতে পারে না, এইভাবে ঘুরে গিয়ে তারপর এদিকে যেতে হয়। সো এই ধরনের মেনটেনেন্সগুলো করা হয়ে থাকে কিন্তু এই কারণে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে স্পিড ব্রেকার রয়েছে, ইনঅ্যাডেকুয়েট সিগন্যাল রয়েছে, রোড মার্কিং প্রপারলি থাকে না, এইগুলো এই আরও কারণ রয়েছে যে কারণের জন্য আরও বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে এইখানে ডেটা ব্যাঙ্কটা একবার একটু ডাটাগুলো দেখে নাও, এগুলো মেন্স অ্যান্সার রাইটিংয়ের ইন্ট্রোডাকশনে হেল্প করে। 4.12 লাখ রোড অ্যাক্সিডেন্ট 2021 সালে হয়েছে, 1.5 লাখ লাইভস, যেটা কিনা 2021-এর রিপোর্ট অনুযায়ী হয়েছে। এখন অবধি টিল ডেট 21-এর ডেটাই অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের এক্সামের আগে যদি 24-এর ডেটা বা 23-এর ডেটা কিছু বেরোয় তো তখন তো মান্থলি ম্যাগাজিন বা PT 365 বলেই দেবে, ঠিক আছে। আচ্ছা, অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যাস্ট্রাইড রোড, দেখবে অনেক সময় আমরা দেখেছি না রাজারহাট নিউ টাউন সাইডের যে রাস্তাগুলো, একটা সাইডটা পুরোটা ঢেকে নিয়ে ওরা কনস্ট্রাকশনের কাজ করতে থাকে রোডের, এবং একটা সাইডে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায়, সেখান থেকে গাড়ি যাচ্ছে আসছে, প্রপারলি ট্রাফিক মেনটেন হচ্ছে না, রোড মার্কিং ঠিকঠাকভাবে নেই, কেউ কন্ট্রোল করছে না, কেন, একটা সাইডে যেহেতু কাজ হচ্ছে ওই কারণে, তো তখন সেই সমস্ত জায়গাতে অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্স কিন্তু বেশি থাকে। ওয়েদার কন্ডিশন ভীষণই, যেমন ধরো হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়া, কুয়াশা, প্রচণ্ড ডেন্স ফগ এসে গেছে, স্পেশালি কখন হয় সেগুলো দিল্লির এলাকাতে হয়ে থাকে, ঘন কুয়াশা থাকে, হেলস্টর্ম শিলাবৃষ্টি হয়ে থাকে, যার ফলে কি হয় রাস্তা প্রপারলি দেখা যায় না, কাচের সামনেটা ঝাপসা টাইপের হয়ে যায়, তো তখনও অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এনক্রোচমেন্ট অফ দ্য সাইড ওয়াক থাকে কি, এনক্রোচমেন্ট মানে হচ্ছে ঢুকে যাওয়া, হ্যাঁ সাইড ওয়াক মানে যেখানে সাধারণ মানুষ হাঁটে বা সাইড ধরে মানুষ হাঁটে, সেই জায়গাতেও অনেক সময় যে জায়গাটাতে লোকেরা হাঁটে, যে পেডেস্ট্রানরা যে জায়গাটা হাঁটে সেই জায়গাতেও অনেক সময় গাড়ি ঢুকে যায় এবং ঢুকে অ্যাক্সিডেন্ট করে। কারণ কি, এটা দেখবে আমি নিজে দেখেছি, একটা বাসের সাথে আমি তখন ছিলাম, আই থিঙ্ক কলেজ থেকে ফিরছিলাম DN 43-তে করে, আমার APC কলেজ থেকে বারাসাতে, তো তখন দেখি ফুটপাতের ওপর থেকে মানে এত তাড়া লেগে গেছে, জ্যাম হয়েছে বলে উনি বাস সাইডে ডান দিকে না গিয়ে উনি বাস সাইড দিয়ে ফুটপাতের ওপর থেকে মানে বাসটা নিয়ে চলে আসছেন, এবং যেখান থেকে লোকে হাঁটছে মানে তারা বাচ্চা টাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তারা ভয়ে সব ছিটকে এদিক ওদিক দৌড়ে চলে গেছে। তো এই যে জিনিসগুলো এক্সেসিভ পরিমাণে বাসের রেশারেশিতেও কিন্তু আমরা দেখতে পাই যে লোকের রাস্তার হাঁটার জায়গাটাতেও কিন্তু ফুটপাতের ওপরেও তারা উঠে আসছে। এজ অফ ভেহিকেল, অনেক সময় হয় না যে বাসগুলো খাটোরা বাস হয়, দেখবে বহু পুরনো হয়, চলতে থাকে ঘ্যাটর ঘ্যাটর করে আওয়াজ হতে থাকে, আর বাসগুলো পারলে এক্ষুনি মনে হয় যেন খুলে ভেঙে চুরে পড়ে যাবে। তো এরকম অনেক সময় পুরনো যে গাড়িগুলো হয় সেগুলোর অনেক বয়স হয়ে গেলে পরেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায়, বা টায়ার বাস্ট হয়ে যেতে পারে, রোড কোলাপস হতে পারে, ওয়্যারিং আউট অফ ব্রেকস বেরিয়ে যেতে পারে, ভেঞ্চারিং অফ দ্য ভেহিকলস, তো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। হিউম্যান ফ্যাক্টর, মানবিক একটা কারণ থাকতে পারে, অনেক সময় মানুষ ট্রাফিক রুল ভেঙে দেয়, সেফটি নর্ম ঠিকঠাক মানে না, হেলমেট পরে না, সিট বেল্ট গাড়িতে ঠিকমতো বাঁধে না, তারপর ট্রিপল রাইড করে, একটা বাইকে 3 জন বসে মানে 2 জন পেছনে থাকে 1 জন থাকে, ট্রিপল রাইড, ওভারলোড করে থাকে অনেক সময়, স্পেশালি লরির ক্ষেত্রে এগুলো দেখা যায়, ওভারলোড করে নিয়ে আসে, বাই চান্স একটা গাড্ডার মধ্যে যেই চাকা পড়ে যায় পুরো লরি উল্টে পড়ে যায়, এবং আশেপাশে যদি কোনো গাড়ি থাকে তাদেরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে। এরপর আসে রেগুলেটরি ইস্যু, যেমন ধরো ট্রেনিং বা টেস্টিং প্রপারলি হয় না, ল্যাক অফ কোঅর্ডিনেশন,
ঠিকঠাক গাড়িগুলোর মধ্যে বাকি সকলের কোয়ার্ডিনেশন ঠিকমতো হয় না। তো এগুলো এক একটা অন্যতম কারণ যেগুলো কিনা সমস্যা বলতে পারো। ইনিশিয়েটিভ টেকেন টু এনহান্স রোড সেফটি, কী কী ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে, অত বেশি দরকার নেই, মানে বেশি ইন ডিটেল যেতে হবে না, তবু একটু দেখে রাখো। ন্যাশনাল রোড সেফটি পলিসি 2010 সালে যেটা এসেছিল, মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট 2019 সালে এসছে, সেফটি স্ট্যান্ডার্ড ফর অটোমোবাইল এটা তোমার বেশ কিছু জায়গাতেই হয়েছে। আচ্ছা, রোড সেফটি এটা তোমার ইন্টিগ্রাল পার্টের মধ্যে প্ল্যানিংয়ে অ্যাড করা হয়েছে। IRAD ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটাবেস, যেটা কিনা অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করেছে। ব্রাসিলিয়া ডিক্লারেশন 2015 সালে এসেছিলো, যেটা কিনা রোড অ্যাক্সিডেন্টকে 2020 সালের মধ্যে কমাবার কথা বলে, টার্গেট করে। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্সিডেন্ট রিলিফ সার্ভিস স্কিম রয়েছে, যেটা কিনা গ্র্যান্ট প্রোভাইড করে, পেনশন প্রোভাইড করে। কাদের? গুড সামারিটান মানে যখন কোনো ব্যক্তি ধরো অ্যাক্সিডেন্ট হয়, অন্য আরেকজন ব্যক্তি দৌড়ে এসে তাদেরকে যদি রক্ষা করে, তাকে যদি সাথে সাথে হসপিটালে নিয়ে যায়, জল টল দেয়, তো তাকে বলা হয় গুড সামারিটান বা সুরক্ষিত সাফার ইনিশিয়েটিভের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। গুড মানে ভালো, সামারিটান মানে যারা সহায়ক হয়ে থাকে বা যেচে পড়ে হেল্প করতে আসে, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্টের সময় যে লোকরা সাহায্য করে পুলিশ আসার আগেও, তো তাদেরকেও গুড সামারিটান, এবং তাদেরকে প্রপার অ্যাওয়ার্ড বা হচ্ছে তোমার এই রিলিফ ফান্ডের তরফ থেকে কিছু টাকা দিয়ে হেল্প করা হয়, যাতে মানুষের ইন্টারেস্টটা আসে বা বলতে পারো কাইন্ড অফ আগ্রহ বাড়ে যে হ্যাঁ আমি হেল্প করলে আমি এটা রেকগনিশন পাবো। ওয়ে ফরওয়ার্ড বা সলিউশন, ইমপ্রুভিং রোড এনভায়রনমেন্ট, অবভিয়াসলি রোডের যে এনভায়রনমেন্ট পরিবেশটা সেটাকে ভালো করতে হবে, ডিজাইনে চেঞ্জেস আনতে হবে, যাতে কি না তোমার রোডগুলোকে প্রপারলি স্যাগ্রেগেট করা হয়, যে ওয়ান ওয়ে হয় না, এইটা এরকম 3টে 4টে 5টা ভাগ হয়ে গেছে এখন আমাদের বারাসাতের রোডগুলোতে। এই সাইডগুলো থেকে সাধারণ মানুষ হেঁটে যায়, সাইকেল নিয়ে যায়, এই রোডগুলো বাইকের জন্য ইউজ করা হয়, এগুলো গাড়ির জন্য ইউজ করা হয়, এখান দিয়ে গাড়িটা যায়, এখান দিয়ে গাড়িটা আসে। তো এই যে ভাগগুলো করে দিয়েছে না, এই ভাগগুলো করে দেওয়ার ফলে কি হয়েছে, অনেকটা কিন্তু রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমেছে। এছাড়া স্লোয়ার মুভিং ট্রাফিক, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছে এরকম হঠাৎ করে যে বাম্পারগুলো থাকে মাঝে মাঝে, যদি বাম্পারগুলো বেশি করে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার যথেষ্ট অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। তাহলে কী হবে, সে স্লো চালাবে, সে জানবে সামনে বাম্পার আছে, বাট বাম্পার না থাকলে, রাস্তা ফাঁকা থাকলে কিন্তু স্পিড বাড়ে। অ্যাক্সিডেন্ট অডিট, প্রপারলি অ্যাক্সিডেন্টগুলোকে 6 মান্থে অডিট করার কথা বলছে, যে 6 মাস বাদে, 3 বছর 4 বছরের অপেক্ষা কেন করছো, 6 মাস বাদে এটাকে প্রপারলি অডিট করো, যে কখন কি কতগুলো আর কি লোক মারা গেছে বা মারা যায়নি সেগুলো ঠিকঠাক লিখে রাখার কথা বলছে। এছাড়া আর কি সমস্যা, যেমন হচ্ছে ক্র্যাশ ব্যারিয়ার রয়েছে, প্যারাপেটস রয়েছে, এছাড়া লাইটিং প্রভিশনস হচ্ছে, ওয়াটারপ্রুফ রোডস রয়েছে, প্রভিশন অফ দ্য মিরার অফ শার্প কার্ভস, এখানে অনেকগুলো কারণ মানে সলিউশন বলেছে, যদি এগুলোকে অ্যাডপ্ট করা হয় তাহলে কিন্তু রোড অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমতে পারে। ইমপ্রুভিং ভেহিকেলের কোয়ালিটি বাড়াতে হবে, অবভিয়াসলি ওখানে বলাই ছিল যে ভেহিকেল খারাপ ভেহিকেল, তো অবভিয়াসলি আমরা জানি চ্যালেঞ্জকে উল্টে দিলেই সলিউশন চলে আসে। ভেহিকেলের কোয়ালিটি বাড়াতে হবে। ভারত NCPA মানে নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা কিনা সেফটি অ্যাসেসমেন্টের লাইন থেকে আর কি করা হয়ে থাকে। ভেহিকেল স্ক্র্যাপেজ পলিসি, যেটা কী কারণে করা হবে, এটা ওল্ড এবং যে পুরনো খারাপ অবসোলেট যে গাড়িগুলো যদি কেউ চালিয়ে থাকে সেগুলোকে বাতিল করে দেওয়ার জন্য এটা করা হবে, ঠিক আছে। ইমপ্রুভিং হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহারকে বাড়াতে হবে, যাতে কিনা মানে অ্যাটিটিউডাল চেঞ্জেস আনতে হবে, মানুষকে সিট বেল্ট পরতে হবে, রোড সেফটি বা মাথায় হেলমেট পরতে হবে, ম্যাক্সিমাম লোক সিট বেল্ট পরে, মাথায় হেলমেট পরে, পুলিশকে যাতে পুলিশ না ধরে বা যাতে তাদেরকে টাকা দিতে না হয়, বাট এটা বুঝতে হবে যে তাদেরকে নিজেদের রক্ষার জন্য এটা পড়তে হবে, পুলিশ চাইছে বলে করতে হবে বা এরকমটা নয়, এটা নিজের রক্ষার জন্য। সো মানুষের ব্যবহারে বদল আনতে হবে। ইমপ্রুভিং রেগুলেশনকে ভালো করতে হবে, যেমন নর্মস বা যে ইয়েগুলো রেগুলেট করার রয়েছে সেগুলো, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং প্রপার ট্রেনিং, কোয়ার্ডিনেশন, এগুলোকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। UN এবং কনক্লুশন আমরা এটা বলতে পারি, কারণ এটা এমনিতেও ইম্পর্টেন্ট, কারণ 2021 থেকে 2030-এর মধ্যে ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করেছিল যে ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটির এই 10 বছর, এই ডিকেডটা হচ্ছে কিসের জন্য, রোড সেফটিকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে কিনা অ্যাটলিস্ট 50% মতো রোড ট্রাফিক যে ডেথগুলো হয়ে থাকে 2030-এর মধ্যে আমরা কমাতে পারি, এবং একটা মাল্টি প্রলংড অ্যাপ্রোচ রাখতে পারি, যেটা কিনা এই টার্গেটটাকে ফুলফিল করতে আমাদের হেল্প করবে, ঠিক আছে। সো এইখানে আমরা এই ক্লাসটা কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে আমরা নিউজ ইন শর্টস দেখবো, যেখানে ইকোনমি রিলেটেড যতগুলো শর্ট নিউজ রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো।